নিঃশেষ হবে পথ চলা তবু থামিস না, স্বপ্ন যদি দেখিস মন থেকে ভয় পাস না, অন্ধকার যতই হোক আলো ঠিক আসবেই, লক্ষ্য যদি ঠিক থাকে জয় নিশ্চিত হবেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তোমাদের খাদিমুল স্যার, এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি এবং কি টপিক নিয়ে আমরা আলোচনা করব আজকে। অ্যাটমিক ফিজিক্স, অবশ্যই অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স যতটুকু আমাদের রয়েছে 100% এখানে কভার হবে। 100% WBJEE JEE মেন্স যতটুকু পার্ট রয়েছে সবটুকু এখানে। শুধুমাত্র তাই নয়, PYQ, ইয়েস PYQ আজকে সলভ করবো সব কিছু। এক্সট্রা কোয়েশ্চেন্স, ভালো ভালো কোয়েশ্চেন্স 2025-এর জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে সব কিছু আজকের ভিডিওতে ডিসকাস করা হবে। ভিডিওর সাথে জুড়ে থাকো, কমেন্টে জানাও যে তোমাদের কি কি আরও চাই, কি কি পেলে তোমাদের আরও ভালো হয়, কোন কোন জায়গাতে তোমাদের অসুবিধা হচ্ছে, বা পড়তে গিয়ে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্ট অবশ্যই পড়বো এবং সেখানে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব, এবং তোমাদের পছন্দ মতো টপিক আবার আমি তুলে ধরবো। সবার আগে আমি টপিকের ভিতরে আসার আগে আমি দেখিয়ে দিই যে দুটো হচ্ছে আমাদের পার্ট, একটা JEE মেন্সের, একটা WBJEE। দুটো সিলেবাসের মধ্যে শুধু একটাই ডিফারেন্স আছে, খুব ভালো যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি JEE মেন্স থেকে বাদ দিয়ে দিয়েছে। তেজস্ক্রিয়তা JEE মেন্সের মধ্যে নেই, এক্স রে JEE মেন্সের মধ্যে নেই, কিন্তু আমাদের WBJEE-তে রয়েছে। রেডিও অ্যাক্টিভিটিও রয়েছে আমাদের এবং এক্স রে রয়েছে। রেডিও অ্যাক্টিভিটি থেকে খুব ভালো কোয়েশ্চেন্স হয় WBJEE-তে, বাট JEE মেন্স এটা রিসেন্টলি তুলে দিয়েছে। তো আমরা রেডিও অ্যাক্টিভিটি যারা JEE মেন্সের জন্য করছো তারা রেডিও অ্যাক্টিভিটি পার্টটা দেখবে না, বাকি পুরোটা দেখতে পারো। দেখবে না কেন, দেখলে তোমাদেরই লাভ হয়। কিন্তু যাই হোক, WBJEE-র জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তো তোমরা জুড়ে থাকো। দেখো, চলো শুরু করা যাক। একবারে অ্যাটমিক ফিজিক্স আমি দেখছি, এবার অ্যাটম কি, পরমাণু কি জিনিস, এই সমস্ত বাচ্চাদের বিষয় নিয়ে আর আমরা আলোচনা করবো না। এখন আমরা অ্যাডভান্স লেভেলে পড়ছি, এখন আমরা WBJEE পড়ছি, এখন আমরা JEE মেন্স পড়ছি। তাই এত ছোটো ছোটো বিষয় নিয়ে আই থিঙ্ক মাথা ঘামানোর কোনো দরকারই নেই। পরমাণু হচ্ছে একটা সব থেকে কি বলবো, ভাঙা যায় না এরকম একটা জিনিস, যেটা আগে বলেছিল জন ডাল্টনের সময়কার আলাদা সেই সমস্ত গল্পগুলো ছিল। ভিতরে তোমরা পড়েছিলে যে ভিতরে কিছু একটা থাকে, বাইরে চারিদিকে কিছু একটা ঘুরতে থাকে, কিন্তু তখনকার সময় এত কিছু জানতো না যে কি রয়েছে না রয়েছে। সবার প্রথম রাদারফোর্ডই ছিল যে পরমাণুর মোটামুটি একটা অ্যাজাম্পশন দিতে পেরেছিল যে পরমাণু এরকম দেখতে হয়। তার অ্যাজাম্পশনটা কীভাবে এসেছিল, রাদারফোর্ডের একটা এক্সপেরিমেন্ট ছিল। এবার এটার পিছনেও একটা গল্প রয়েছে। রাদারফোর্ড নিজে এক্সপেরিমেন্টটা করেনি, গাইগার আর মার্সডেন বলে দুটো ওর স্কলার ছিল, তারা এক্সপেরিমেন্টটা করে সব কিছু ডেটা দিয়েছে, আর ইনি সেটাকে পাবলিশ করে নোবেল পুরস্কার পেয়ে গেছেন। যদি এরকমই হয়, অ্যাকচুয়ালি প্রফেসরদের আন্ডারে যারা কাজ করে, প্রফেসররা তাদের রিসার্চের ভাগিদার হয়। এবার রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা কি সেটাও আমি একটু খুব সিম্পলিভাবে ডিসকাস করে দিচ্ছি। এটা অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে কোশ্চেন্স আসেনি, বাট তাও একটু জেনে রাখার জন্য বলে দিচ্ছি যে আমাদের কাছে একটা ব্লক ছিল, যে ব্লক থেকে আমরা আলফা পার্টিকেলকে রেডিয়েট করেছিলাম। আলফা পার্টিকেল কি জিনিস পরে পড়বো। এটা ধরো না পজিটিভ ধনাত্মক আধানযুক্ত একটা কণা। সেই ধনাত্মক আধানযুক্ত কণাকে যখন সোনার প্লেটের উপর ফেলা হয়েছিল, পিছন থেকে যখন দেখা গেল যে প্লেটগুলো কিভাবে আচরণ করছে, তখন দেখা গেল যে ম্যাক্সিমাম যে সমস্ত আলফা পার্টিকেল রয়েছে সেগুলো বেরিয়ে পিছনে চলে যাচ্ছে। খুব অল্প সংখ্যক কিছু আলফা পার্টিকেল রয়েছে যেগুলো ফিরে আসছে এবং এদিকে ফিরে আসছে এবং কিছুটা অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত হওয়ার পর রাদারফোর্ড কি ঠিক করলো, যে রাদারফোর্ড বুঝলো যে বেশিরভাগ অংশ যখন বেরিয়ে যাচ্ছে, বেশিরভাগ আলফা পার্টিকেলগুলো, তাহলে নিশ্চয়ই পরমাণুর ম্যাক্সিমাম অংশ ফাঁকা, এবং মাঝখানে কোনো একটা জায়গাতে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণে বিকর্ষণ করছে বা ধাক্কা লেগে চলে আসছে বাইরের দিকে। তার মানে ভিতরে নিশ্চয়ই পজিটিভলি কিছু একটা চার্জ রয়েছে এবং পরমাণুর বাকি অংশগুলো ফাঁকা। তাহলে যদি পজিটিভলি ভিতরে একটা চার্জ থাকবে, তাহলে আমরা যদি কোনো মৌলতে হাত দিচ্ছি আমাদের কারেন্ট বা শক লাগছে না কেন, তার মানে নিশ্চয়ই নেগেটিভলি কিছু একটা রয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলোকে সে ঠিক করে নিজের একটা পরমাণু মডেলকে দেখালো, যে পরমাণু মডেলটা এরকম মতো দেখতে, যেখানে সে বললো যে ভিতরে একটা পজিটিভলি চার্জ তো কিছু রয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছিলাম যে ম্যাক্সিমাম অংশটা ফাঁকা, এটা কিছু একটা পজিটিভলি চার্জ রয়েছে, এবং নেগেটিভ যে চার্জগুলো সেগুলো যেন চারদিকে ঘুরতে থাকছে বিভিন্ন কক্ষপথে। এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার এই পরমাণু মডেলকে ব্যাখ্যা করতে গিয়ে বেশ কিছু ত্রুটির সম্মুখীন হতে হয়েছে তাকে। যে যদি ইলেকট্রনটা ঘোরে, ভালো করে বোঝো, যদি একটা ইলেকট্রন চারিপাশে ঘোরে, তুমি যদি একটা দড়িতে ঢিল বেঁধে তুমি ঘোরাতে থাকো, তুমি কতক্ষণ পারবে? একটা সময় তোমার এনার্জি শেষ হয়ে যাবে। সেম তো তাহলে ইলেকট্রনের সাথেও হয়। বাইরে যে চারিদিকে ঘুরছিল সেগুলো তো আমরা ইলেকট্রন বলছি, আর ভিতরে আধানটাকে নিউক্লিয়াস বলবো। ও জানতো না প্রোটন কী জিনিস, নিউট্রন কী জিনিস, ও জানতো না। ও শুধু জানতো ভিতরটাকে পজিটিভ বলে আর বাইরেগুলো ঘুরতে থাকে, নেগেটিভলি চার্জগুলো ঘুরতে থাকে। এবার নেগেটিভলি চার্জগুলো হচ্ছে ইলেকট্রন। এবার ইলেকট্রনগুলো যদি ধরো ঘুরতে থাকে, তাদের তো এনার্জি শেষ হয়ে যাবে একটা সময়। তারা কতক্ষণ ঘুরতে পারবে? তো ঘুরতে একটা সময় নিশ্চয়ই পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে, এবং নিউক্লিয়াসের মধ্যে যদি গিয়ে পড়ে তাহলে পরমাণু স্ট্রাকচারটাই নষ্ট হয়ে গেল। পরমাণু স্ট্রাকচার না হলে আমাদের এই পুরো ইউনিভার্সটা তৈরি হলো কী করে?
ছোট ছোট বিন্দু দিয়েই তো সিন্ধু তৈরি হয়। তো ছোট ছোট পরমাণুই যদি ভেঙে যায় তাহলে আমাদের পুরো ইউনিভার্স কী করে এক্সিস্ট করবে? তাহলে এটা আমাদের প্রথমেই মার খেয়ে গেল লিমিটেশনে। রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, তার মানে তাতে নিশ্চয়ই কিছু ত্রুটি রয়েছে একটা, এরকম নিশ্চয়ই হয় না পরমাণু মডেলটা, বা যে পরমাণু মডেলটা ও ব্যাখ্যা করতে গেছে সেই ব্যাখ্যাটা হয়তো ঠিকঠাক নয়। তো প্রথম কথা কি, এটা লিমিটেশন হয়ে গেল। এবং আর একটা বড় লিমিটেশন যেটা রয়েছে সেটা হচ্ছে যখন একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরোয় তখন দেখা যায় যে সেটা একটা পটি বর্ণালী সৃষ্টি করে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারী কি সেটা একটা রেখা বর্ণালী হওয়া উচিত। রেখা বর্ণালী কি পটি বর্ণালী কি, ধীরে 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 আসছি, একটুখানি জুড়ে থাকো, দেখতে থাকো। যে রাদারফোর্ডের মোটামুটি বেসিক ত্রুটিটা ওটাই ছিল, প্রথম ত্রুটিটা, যে সে এনার্জি রেডিয়েট করবে এবং এনার্জি রেডিয়েট করে সে পড়ে যাবে। তখন আসে নিলস বোর। নিলস বোর এসে কি বলে যে রাদারফোর্ড যেটা বলেছে কিছুটা তো ঠিক আছে, কিছুটা ভুল আছে, তার এক্সপ্লেনেশনে কিছুটা ভুল আছে, সেগুলোকে দেখা যাক। তাই সে তিনটে পস্তুলেট দেয় পরমাণু গঠন নিয়ে। প্রথম পস্তুলেটটাতে কি বলে, প্রথম পস্তুলেটটাতে সে বলে যে প্রত্যেকটা ইলেকট্রন একটা স্টেশনারি স্টেটে ঘুরছে, বা একটা স্টেবল অরবিটে ঘুরছে। স্টেবল অরবিট মানে হচ্ছে যারা কিছু এনার্জি রেডিয়েট করবে না, যখন তারা ঘুরছে তখন ইলেকট্রনগুলো কোনো এনার্জি রেডিয়েট করবে না। তাহলে কি হবে, কখন রেডিয়েট করবে? তাহলে তখন সে বলছে যে ঠিক আছে, যখন ঘুরছে তখন তার একটা, মানে ইলেকট্রনগুলো যখন ঘুরছে কক্ষপথে তখন একটা তার কৌণিক ভরবেগ রয়েছে। কৌণিক ভরবেগ আমরা পড়েছিলাম ক্লাস 11-এ। ভিআর মানে হচ্ছে তোমার এমভি মানে ভরবেগ, আর কৌণিক হলে এম ইন্টু ওমেগা হয়, ওমেগার জায়গায় ভিআর লিখতে পারি। সেই কৌণিক ভরবেগটা তার কার সাথে সমান হবে? এন এইচ বাই 2 সাথে। এইচটা কি জিনিস? এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, আর এনটাকে বলা হয় কোয়ান্টাম নাম্বার। এবার কোয়ান্টাম নাম্বার তোমাদের পরে রয়েছে, পরে জিনিসটাকে বলবো যে কোয়ান্টাম নাম্বার কি জিনিস। বাট ধরে নাও যে এগুলো এনার্জি স্টেটকে ডিফাইন করে। এটা কি করে? এটা আমাদের এক একটা এনার্জি স্টেটকে ডিফাইন করে। কীরকম এনার্জি স্টেট? ইলেকট্রনটা কোন স্টেটে ঘুরছে সেটাকে ডিফাইন করবে। যে এন ইকুয়াল টু 1 নাম্বার মানে হচ্ছে গ্রাউন্ড স্টেটে রয়েছে, এন ইকুয়াল টু 2 নাম্বার মানে একটু হায়ার স্টেটে যাচ্ছে। বোঝা গেল? এবং লাস্ট পস্তুলেটটা খুব 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 ইম্পর্টেন্ট, যে পস্তুলেটটা সে বলছে যে সে যখন একটা কক্ষপথে ঘুরছে তখন সে কিছু এনার্জি রেডিয়েট করছে না, কিন্তু সে যখন অন্য স্টেট থেকে নিজের স্টেটে আসছে, অন্য স্টেট থেকে নিজের স্টেটে আসছে, কথার অর্থ কি? ধরে নাও যে তার এরকম একটা স্টেট সে বিরাজমান ছিল, ইলেকট্রনটা এন ইকুয়াল টু 2 ছিল। এবার সে কি করবে, এই ইলেকট্রনটা এখান থেকে এন ইকুয়াল টু 1 স্টেটে এসে পড়বে। যখন ইলেকট্রনটা এখানে এসে পড়বে তখন কি হবে, তার এনার্জি কিছুটা কমে যাবে, হাই এনার্জি থেকে লো এনার্জিতে পড়ছে, তখনই একমাত্র সে এনার্জি রেডিয়েট করবে। এবং সেই এনার্জিটা আমরা জানি যে এইচ নিউ আকারে বা ফোটনস আকারে বেরোয়। বোঝা গেল? এবং এটার ক্ষেত্রে আমি যদি দেখি যে ই আই আর এটা যদি ই এফ হয়, তাহলে আমরা দেখতে পাবো যে ই আই মাইনাস ই এফ, যে এনার্জির ডিফারেন্সটা হচ্ছে স্টেটের মধ্যে, সেটা এইচ নিউ এর সাথে সমান হবে। এটাই ও বলেছিল, আর কিচ্ছু না। ও শুধুমাত্র এটাই বলেছে, যখন সে নিজের স্টেটে ঘুরবে তখন কোনো এনার্জি রেডিয়েট করবে না, যখন উপর স্টেট থেকে নিচের স্টেটে আসবে তখন সে এনার্জি ছাড়বে। যদি নিচের স্টেট থেকে উপরের স্টেটে যেতে হয় তাকে এনার্জি বাইরে থেকে দিতে হবে, তবেই সে যেতে পারবে ওখানে। বোঝা গেছে? চলো, এটা হলো বোরের উপপাদ্য। এবার আমরা বোরের উপপাদ্য থেকে এবং যে সমস্ত পরমাণু গঠনগুলো, পরমাণু মডেলগুলো পেয়েছিলাম সেখান থেকে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। ধরে নাও একটা আমাদের কাছে নর্মাল একটা যে কোনো হাইড্রোজেনের পরমাণু আছে, ধরে নাও আমাদের কাছে কি রয়েছে, একটা হাইড্রোজেন পরমাণু রয়েছে, যার কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস, এবার হাইড্রোজেন তোমাদের সিলেবাসে রয়েছে, বাট অনেক সময় আমি পিওয়াইকিউসে দেখেছি বিভিন্ন ধরনের মৌল দিয়ে দিচ্ছে, লিথিয়াম দিয়ে দিচ্ছে, বেরিলিয়াম দিয়ে দিচ্ছে, এরকম দিচ্ছে। তাহলে ধরে নাও যে এটা যে কোনো একটা মৌলের পরমাণু, যার আর এটা রয়েছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, এবং ভিতরে তার আধান কত, একটা প্রোটনের। আমরা এখন জানি বলে আমরা করতে পারছি, তখন জানতো না, বাট আমরা এখন জানি, এখন জানার হিসাবেই আমরা চলবো যে এক একটা প্রোটনের আধান, স্যার প্রোটনের যে চার্জ সেটা কার চার্জের সাথে সমান হয়, ইলেকট্রনের চার্জের সাথে সমান হয়, কিন্তু সেটা পজিটিভ হয়, ঠিক কিনা? প্রোটনের চার্জ কি হয়, পজিটিভ হয় একটা ইলেকট্রনের চার্জের। তাহলে ধরে নাও যদি চার্জ ই হয় তাহলে জেড সংখ্যক প্রোটনের পরমাণু ক্রমাঙ্ক মানে কি, প্রোটন। তাহলে প্রোটন সংখ্যার মোট চার্জ কত হবে, জেড ইন্টু ই। একটা প্রোটনের চার্জ ই, জেড সংখ্যার প্রোটনের চার্জ জেড ইন্টু ই। এটা যদি লিথিয়াম আয়ন হতো তাহলে 3 ইন্টু ই হয়ে যেত, ঠিক আছে? বেরিলিয়াম হলে 4 ইন্টু ই হয়ে যেত। এবং তার একটি ইলেকট্রনকে দেখা যাচ্ছে কি এরকম একটা স্টেটাসে ঘুরছে, ঘূর্ণায়মান এরকম একটা স্টেট, এবং তাদের মধ্যে দূরত্ব মিনস যে রেডিয়াসে তারা ঘুরছে সেটা হচ্ছে আর। তাহলে স্যার এখানে তাদের মধ্যে একটা কুলম্বীয় আকর্ষণ বল ক্রিয়া করছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের মধ্যে। সেই কুলম্বীয় আকর্ষণ বলটা স্যার কত হবে, কুলম্বীয় আকর্ষণ বলটা হবে স্যার এফ ই বলে সেটাকে চিহ্নিত করছি। কেটা 1/4πε0 বসাতে পারি, বাট এত কিছু ঝামেলা আমরা এখন করছি না, জাস্ট কেই রেখে দিচ্ছি, এবং এসআই যখন হবে কে এর মানটা তখন বসিয়ে দেবো। একটি আধান কত, জেড ইন্টু ই,
ভিতরের আধানটা কত জেড ইন্টু ই, বাইরের আধানটা কত ই, তাদের মধ্যে দূরত্ব কত আর স্কোয়ার, এটা কুলম্বীয় আকর্ষণ বল, ইকুয়াল টু কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা গেল আমাদের কুলম্বীয় আকর্ষণ বল। স্যার এই যে কুলম্বীয় আকর্ষণ বলটা হচ্ছে তার ফলে তো এটা ঘুরতে থাকছে, তাহলে ওই আকর্ষণ বলটাই নিচে অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বল পড়েছিলে কি, যে একটা ঢিলে সুতোতে ঢিল মেরে তাকে যদি ঘোরানো হয় তাহলে সুতোর নিজের দিকে একটা বল ক্রিয়া করে, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি অভিকেন্দ্র বল। এবার সেই বলটাকে কি করছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা এটা যোগান দিচ্ছে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত হয়ে যাবে আমাদের এম ভি স্কোয়ার বাই আর ভি যেখানে হচ্ছে তার ভেলোসিটি এবং ইলেকট্রনের ভেলোসিটি, সামনের দিকের ভেলোসিটি, এবং আর হচ্ছে রেডিয়াস এবং এম হচ্ছে ইলেকট্রনের ভর। এবার এটাকে করা যাক যে যদি এফ ই ইকুয়াল টু এফ সি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের এম ভি স্কোয়ার বাই আর, আর কেটে যাবে। তাহলে আমাদের এখান থেকে একটা জায়গা বেরিয়ে গেল, কি বেরিয়ে গেল আমাদের, যে আর ইকুয়ালস টু স্যার আর ইকুয়ালস টু কে জেড স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। স্যার এটা একটা হয়ে গেল, ঠিক আছে স্যার, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা একটা হয়ে গেল। এবার এটা একটা জায়গা আমাদের কমপ্লিট হলো। চলো 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 রেকগনাইজ করে নাও। আর একটা জিনিস আমরা রয়েছে, আর একটা জিনিস কি পেয়েছিলাম আমরা, স্যার পেয়েছিলাম এম ভি আর সেকেন্ড পস্তুলেট ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। কার সেকেন্ড পস্তুলেট, বোর্ডের সেকেন্ড পস্তুলেট। এখান থেকে আমরা ভিটাকে বের করে নিই, যে ভি ইকুয়াল টু কী বেরিয়েছিল আমাদের, ভি কি বেরিয়েছিল না কি বেরোবে 1 বাই এম আর নিচে চলে এলো ইন্টু এন এইচ বাই 2 পাই, ব্যাস এটা হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, যদি আমাদেরকে আর এর ভ্যালুটা বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ভি এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। চলো সেটাকেই করা যাক। আমরা কি করব, আমরা এখন আর এর ভ্যালুটাকে বের করব। তাহলে আর ইকুয়াল টু, একটুখানি দেখে নাও এই জায়গাগুলো ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ হচ্ছে এইখান থেকে ডাইরেক্টলি কোশ্চেন তুলে যায়, যে একটুখানি ক্যালকুলেশন করলে হয়তো চলে আসতে পারে, সেই ধরনের কোশ্চেন তোমাকে তুলে দেবে। তাহলে সেগুলোকে আমাকে জেনে রাখতে হবে যে কোশ্চেন্সগুলো কীরকম। এম ইন্টু ভি স্কোয়ার, ভি এর জায়গায় আমরা কি বসিয়ে দিতে পারি 1 বাই এম আর এন এইচ বাই 2 পাই, 1 বাই এম আর ইন্টু এন এইচ বাই 2 পাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের এখানে, কে জেড ই স্কোয়ার, উপরে কত যাবে এম আর স্কোয়ার, এম স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার, নিচে কত থাকবে আমাদের, নিচে থাকছে দেখো এম একটা পড়ে থাকছে এন স্কোয়ার এইচ এ স্কোয়ার, হলো এটা আমাদের পড়ে রইলো। এখানে রয়েছে আমার আর, তাহলে আর আর স্কোয়ারের সাথে একটা কেটে যাবে, একটা এম এম কাটবে, আমাদের আর ইকুয়াল টু কত থাকবে, তাহলে আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ এর স্কোয়ার বাই পুরোটা কে জেড ই স্কোয়ার ইন্টু এম 4টাকে সামনে লিখে দিই পাই স্কোয়ার, এটা পুরোটা পড়ে থাকছে। স্যার আমাদের এতটা মনে রাখতে হবে না, স্যার এতটা আপনাদেরকে মনে রাখতে হবে না। আপনাদেরকে কি মনে রাখতে হবে, আপনাদেরকে শুধু মনে রাখতে হবে যে আর কার সাথে ভ্যারি করে, আর আমি দেখতে পাচ্ছি এন স্কোয়ার বাই জেডের সাথে স্যার ভ্যারি করে। স্যার এইটুকু মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি এটাই মনে রাখতে হবে, আর কিচ্ছু না। তোমাদের এতটুকুই জাস্ট মনে রাখতে হবে যে আর কার সাথে ভ্যারি করছে, এন স্কোয়ার বা জেডের সাথে ভ্যারি করছে, আর বাকি পুরো যতটুকু রয়েছে সব কনস্ট্যান্ট। তুমি দেখো এইচ এর মান কনস্ট্যান্ট, কে এর মান, 4 এর মান, ইভেন ই এর মান, এম এর মান, পায়ের মান সবই তো কনস্ট্যান্ট, ইলেকট্রনের সবই তো জানি আমি। তাহলে শুধুমাত্র এন আর জেডটা আমরা জানি না। জেড হচ্ছে তোমার পরমাণু ক্রমাঙ্ক, জেডটা যদি একটা হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে সেটা 1 হয়ে যাবে, যদি সেটা হিলিয়াম হয় 2 হয়ে যাবে, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, এইভাবে বোরন আমাদের চলতে চলতে থাকবে। এবং এই যে কনস্ট্যান্টটা তার একটা নির্দিষ্ট মান আছে স্যার, কত মান ওটার নির্দিষ্ট, দেখা যাক স্যার কত মান। তার যে নির্দিষ্ট মানটা সেটা হচ্ছে স্যার আর ইকুয়াল টু 0.53, এই কনস্ট্যান্টটা মানই হচ্ছে এটা ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটাকে আমাদেরকে মনে রাখতে হবে, এটা কিসে বেরোবে আমাদের, অ্যাংস্ট্রমে বেরোবে। এবার স্যার ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো জেড ইকুয়াল টু 1, এবং আমি ধরছি যে একবারে গ্রাউন্ড স্টেটে, গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে একবারে নিচের স্টেটে, এন ইকুয়াল টু 1-এ প্রথম রেডিয়াসটা, প্রথম বোর রেডিয়াস কত হবে, সেটা আর ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম হবে। এটা যেন অবশ্যই অবশ্যই মনে থাকে যে একেবারে গ্রাউন্ড স্টেটে আমাদের কত হয়, পরমাণু ব্যাসার্ধটা 0.53 অ্যাংস্ট্রম। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই জায়গাটা থেকে কোয়েশ্চেন যেই মেন্সও এসছে, WBJতেও এই জায়গাটা থেকে কোয়েশ্চেন এসছে, এবং এটা কার সাথে ভ্যারি করে, এন স্কোয়ার বা জেডের সাথে। যদি তোমাদের উল্লেখ করে দেয় যে হাইড্রোজেন অ্যাটম, তাহলে জেডটাকে বাদ দিয়ে দেবে, দরকার নেই আমাদের। পরের জায়গাতে যাওয়া যাক। এবার আমরা বের করব ভেলোসিটি।
এবার আমরা কি বার করব? এবার আমরা বার করব ভেলোসিটি। ভেলোসিটি বা বেগ আমরা কিভাবে বার করব? দেখো আমরা পেয়েছিলাম না mvr ইকুয়াল টু nh/2π, এটা পেয়েছিলাম না? আগেরটা থেকেই যাই, চলো যাওয়া যাক। এই দেখো সেখান থেকে v ইকুয়াল টু কি বেরিয়েছিল 1/mr। v ইকুয়াল টু দেখো আমাদের বেরিয়েছিল 1/mr ইন্টু nh/2π, এটা আমাদেরকে বেরিয়েছিল। এবার আর এর ভ্যালুটাও তো স্যার একটা কিছু বেরিয়েছিল। এবার আর এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করে দিই তাহলে আমাদের ভি এরটা চলে আসবে। স্যার আর এর ভ্যালুটা অনেকটা বড় রয়েছে, কিন্তু কিছু করার নেই, তোমাকে আর এর ভ্যালুটা বের করতেই হবে। কত ছিল? kz স্কোয়ার বাই mv স্কোয়ার, kz স্কোয়ার বাই kz স্কোয়ার 1/m kz স্কোয়ার বাই mv স্কোয়ার। স্যার এতটা মনে রাখতে হবে তোমাদের? এতটা মনে রাখতে হবে না, তোমাদের যতটুকু মনে রাখতে হবে ততটুকু বলে দিচ্ছি। ইভেন যদি মনে রাখতে হয়ও তাহলে তোমরা মনে রাখবে কেন, তোমরা ক্যালকুলেট করে নেবে, কোনো চাপ নেই। যদি তোমাদের জায়গাটাতে আসেও তাহলে চলো v ইকুয়াল টু এন এইচ বাই নিচে কতটা রয়েছে, উপরে mv স্কোয়ারটা উঠে যাবে, mv স্কোয়ারটা লিখে দাও। নিচে দেখো রয়েছে mm কেটে দিলে ভালো হতো, কে জেড স্কোয়ার ইন্টু 2π। স্যার ভি একটা কাটবে, স্যার টা উড়ে গেল, তাহলে আমাদের ভি ইকুয়াল টু কত পড়ে থাকবে? স্যার জেড স্কোয়ার, স্যার 2πটাকেও লিখে দিন না, বাই কত থাকবে? এন এইচ। ব্যাস এটাই তো। তাহলে স্যার আমি দেখতে পাচ্ছি এখানে আর একটা নতুন জায়গা চলে এলো, নতুন জায়গা উন্মোচন হয়ে গেল যে জেড কার সাথে ভ্যারি করবে? স্যার জেড ভ্যারি করবে, সরি ভি ভ্যারি করবে জেড বাই এন এর সাথে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভিটা ভেলোসিটি কার সাথে ভ্যারি করছে? জেড বাই এন এর সাথে আমার ভ্যারি করছে। এই জায়গাটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এই জায়গাটাকে গুলিয়ে ফেললে বা হারিয়ে ফেললে হবে না কোনোভাবেই। তো এই জায়গাটা আমাদের গেল, এখানটা অবশ্যই আমাদের দেখে রাখতে হবে কিভাবে আমাদের আসছে পুরো জিনিসটা। চলো এবার দেখি আমরা ভেলোসিটি বেরিয়ে গেল আমাদের, এবার এনার্জি দেখা যাক। ও এটা আমাদের তো কোয়েশ্চেন চলে এলো, কোয়েশ্চেনটা চলো দেখে নেওয়া যাক কি বলেছে। হাউ দ্য লিনিয়ার ভেলোসিটি অফ ভি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য বোর অরবিট ইজ রিলেটেড টু ইটস কোয়ান্টাম নাম্বার এন। দেখো এটা WBJEE 2018 কোয়েশ্চেন, কিন্তু ভালো করে দেখো এখানে এই ধরনের কোয়েশ্চেন দিচ্ছে তোমাদেরকে। আমরা কি বলেছিলাম যে ভিটা কার সাথে ভ্যারি করে? ভিটা জেড বাই এন এর সাথে ভ্যারি করে। এবার হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড তো 1। এবার বোর ফার্স্ট অরবিট অর্থাৎ জেডের ভ্যালুটা এখানে বলেইনি, তাহলে জেডটাকে আমরা অমিট করে দেবো। ভিটা কার সাথে ভ্যারি করবে? ভিটা 1/n এর সাথে ভ্যারি করবে। এই তো দেখতে পেয়েছো? তো এই জায়গাগুলো থেকে আমাদের চলে আসে। এবার কোয়ান্টাম নাম্বার মানে বললাম কোয়ান্টাম স্টেটগুলো n = 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যেরকম তোমাদেরকে বলবে সেরকম আমরা করব। চলো এবার আমাদেরকে আসছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা অ্যাঙ্গুলার ভেলোসিটি আসার আগে একটা জিনিস তোমাদেরকে আরেকটু বলে দিই যে এই জায়গাটার পর আরও দুটো জায়গা আমাদের রয়েছে, সেগুলোকে অ্যাড করে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে যে আমাদের এনার্জিগুলো কি হবে? স্যার এনার্জিগুলো স্যার আমরা দেখুন যে কাইনেটিক এনার্জি আমরা কি জানতাম স্যার, দেখা যাক এক এক করে। যে ইলেকট্রন যে ঘুরছে তার তো নিশ্চয়ই একটা গতিশক্তি থাকবে। কাইনেটিক এনার্জি কত হয় স্যার? স্যার কাইনেটিক এনার্জি 1/2 mv² হয়। তাহলে 1/2 mv এর জায়গায় আমরা কত লিখতে পারি? ভি এর জায়গায় একটা মান বেরিয়েছিল স্যার, কত মান বেরিয়েছিল জানো? কোথায় গেল স্যার, কোথায় গেল? ভি এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি 2z² আচ্ছা স্যার এতটুকু না বসিয়ে আমরা এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিই, কে জেড বাই এনও তো বসিয়ে দিতে পারি। বসিয়ে দিতে পারো, তাহলে বসিয়ে দাও কে জেড বাই এন তার হোল স্কোয়ার। স্যার বাকিগুলো আমরা কি করব? বাকিগুলো তো কে এর ভ্যালুটা আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কে এর ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছি আমি। বাকিগুলো তোমরা চাইলে বসিয়ে দিতে পারো, কিন্তু আমাকে ভ্যারি জাস্ট দেখতে হবে যে কার সাথে ভ্যারি করছে। তাহলে কাইনেটিক এনার্জি আমাদের কি হয়ে যাবে? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 1/2 mk² বাই n²। তাহলে কাইনেটিক এনার্জি কার সাথে ভ্যারি করবে? কাইনেটিক এনার্জি ভ্যারি করবে আমাদের z² বাই n² এর সাথে। বাহ, z² বাই n² এর সাথে ভ্যারি করবে। স্যার পোটেনশিয়াল এনার্জিটা দেখা যাক তো। পোটেনশিয়াল এনার্জি মানে কি? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে সেই ইলেকট্রনটার মধ্যে কতটা পোটেনশিয়াল বা কি বলে বাংলাটা ভুলে যাচ্ছে আমি, পোটেনশিয়াল এনার্জি জমা রয়েছে। এবার পোটেনশিয়াল এনার্জি বের করার আগে এই জায়গাটাতে ধরে নাও এই পজিটিভ জেড ইর জন্য এখানে যে কোনো একটা জায়গাতে বিভব কত হবে? পজিটিভ জেড ইর জন্য এই জায়গাটাতে বিভব আর দূরত্বে বিভব কত হয়? যে ভি পোটেনশিয়াল, এখানে ভিটা ভেলোসিটি বোঝাচ্ছে না, এটা তুমি পোটেনশিয়াল বলেই লিখে রাখো, পোটেনশিয়াল অ্যাট পি
ইকুয়াল টু কত হবে আমাদের কাছে কে জেড ই বাই আর পোটেনশিয়ালটা কত 1/4πε0 আধান বাই দূরত্ব। এবার স্যার এই জায়গাটাতে পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার পোটেনশিয়াল এনার্জি কত হবে আমাদের এইখানে পোটেনশিয়ালটা অর্থাৎ কে জেড ই বাই আর ইন্টু এখানে আধানটা কত আধান ইলেকট্রন আধান নেগেটিভ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু নেগেটিভ কে জেড ই স্কোয়ার বাই স্যার আর বেরিয়ে গেছে। আবার স্যার আর কার সাথে ভ্যারি করতো মনে পড়ছে আর কার সাথে ভ্যারি করতো আর স্যার ভ্যারি করতো এন স্কোয়ার বাই জেডের সাথে। তাহলে স্যার সেটাকে বসিয়ে দেবো বসিয়ে দাও এখানে। তাহলে মোট পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে আমাদের কাছে এখানে একটা কনস্ট্যান্ট ধরে নাও তুমি। আচ্ছা কেটাকে এখানে কনস্ট্যান্ট ধরাটা উচিত হয়নি আমার কে ড্যাশটাকে ধরে নিই কারণ কে এর ভ্যালুটা আবার আলাদা। চলো এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে ভ্যারিজেস তুলছি আমি অন্য কিছু একটা এ ধরে কে ডবল ড্যাশ ধরে এন স্কোয়ার বাই জেড এগুলো সবকে আমি বসিয়ে দেবো। তো আমাদের এত ঝামেলার কিছু নেই মাইনাস কে জেড ই স্কোয়ার বাই আর এর জায়গায় কত বসাবো কে ড্যাশ ড্যাশ এন স্কোয়ার উপরে জেড স্কোয়ারটা উঠে যাবে। তাহলে পোটেনশিয়াল এনার্জিও কীভাবে ভ্যারি করবে আমাদের জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে ভ্যারি করবে। এটা একটা নেগেটিভ শুধু রয়েছে এখানে। তাহলে পোটেনশিয়াল এনার্জি আমাদের কত হয়ে গেল জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে সে ভ্যারি করছে। এবার আমাদের টোটাল এনার্জিটা দেখতে হবে স্যার টোটাল এনার্জিটা কত কাইনেটিক এনার্জি স্যার এত পেয়ে গেছি আমি 1 নম্বর পোটেনশিয়াল এনার্জি স্যার এত পেয়ে গেছি 2 নম্বর। এবার তাহলে স্যার টোটাল এনার্জি কত হবে দুটোকে স্যার যোগ করে নেবো তাহলে আমাদের বেরিয়ে যাবে। চলো দুটোকে যোগ করলে আমাদের কত আসছে দুটোকে যদি তোমরা যোগ করো তাহলে তোমরা মোট টোটাল এনার্জিটা পেয়ে যাবে। টোটাল এনার্জিটা কত পাবে টোটাল এনার্জিটা তোমরা পাবে ঠিক কাইনেটিক এনার্জির সাথে সমান এবং এটা নেগেটিভ থাকবে। এটা কি করে বললাম স্যার এবং তুমি যদি কাইনেটিক এনার্জিটাও দেখতে চাও যে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির সাথে সমান হচ্ছে কিন্তু টোটাল এনার্জি আমরা দেখবো নেগেটিভ হচ্ছে। এই নেগেটিভ টোটাল এনার্জির পিছনে একটা কারণ রয়েছে কারণ হচ্ছে যদি এনার্জি পজিটিভ থাকতো একটা ইলেকট্রনের কাছে তাহলে সে কী করতে এনার্জিটা নিয়ে বেরিয়ে চলে যেতে পারতো। বাট কোনো বস্তু যদি একটা বন্ধন শক্তির মধ্যে থাকে তাহলে তার টোটাল পোটেনশিয়াল এনার্জি এবং তার টোটাল এনার্জিটাও কী হয় আমাদের নেগেটিভ আছে। যেরকম পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে আমি যদি পোটেনশিয়াল এনার্জি বের করতে চাই মাইনাস জিএমএম বাই আর স্কোয়ার আর বেরোতো আমাদের তখন। তো ওই জায়গাটাতে যদি কোনো বস্তু একটা বন্ধন শক্তির মধ্যে থাকে সেটা কী হয় পোটেনশিয়াল এনার্জি তার নেগেটিভ এবং এর পোটেনশিয়াল এনার্জিটাও যদি আমি দেখতে চাই স্যার যে পোটেনশিয়াল এনার্জিটা কত হবে সেটা দেখব যে সেটা হচ্ছে দুগুণ হচ্ছে কাইনেটিক এনার্জির সাথে সেটাও নেগেটিভ হবে। পোটেনশিয়াল এনার্জি দুগুণ কাইনেটিক এনার্জির সাথে হচ্ছে বা এটা আমি বলতে পারি স্যার পোটেনশিয়াল এনার্জিটা কী হচ্ছে এটাও নেগেটিভ এটাও স্যার টোটাল এনার্জিটাও নেগেটিভ হয় দ্বিগুণ হচ্ছে টোটাল এনার্জির সাথে। স্যার এই জায়গাটা কি করছেন একটুখানি বলুন তো দেখো ভালো করে বুঝে দেখো যে আমরা দেখবো এই জিনিসটাকে তুমি যদি পুরোটা ক্যালকুলেট করতে চাও বাড়িতে বসে পুরো এনার্জিটা ক্যালকুলেট করতে পারো যেগুলো আমরা ধ্রুবক রাশি ধরেছিলাম এই ধ্রুবক রাশিগুলোকে কে এর ভ্যালুটা সবকটা বসিয়ে দেখবে যে এরকমই জিনিসটা আসছে। এবার এটাকে মনে রাখার জন্য কীরকম মনে রাখবে তোমরা যে টোটাল এনার্জি কাইনেটিক এনার্জির সাথে সমান একমাত্র টোটাল এনার্জিটাই নেগেটিভ হয় টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জিটা দ্বিগুণ হয়ে যাবে কাইনেটিক এনার্জির। এখানে দুটো টার্ম শুধু নেগেটিভ হচ্ছে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জিটা কী হবে পোটেনশিয়াল এনার্জিটা হবে তোমাদের নেগেটিভ ভ্যালু টোটাল এনার্জিটা আমাদের হবে নেগেটিভ ভ্যালু এবং কাইনেটিক এনার্জিটা একমাত্র হবে আমাদের পজিটিভলি ভ্যালু ঠিক আছে। এবং পোটেনশিয়াল এনার্জি কী হবে বেশি হবে সব থেকে যদি আমাদের টোটাল এনার্জি 2 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে আমাদের 4 ইলেকট্রন ভোল্ট এবং আমাদের গতিশক্তি কত হবে 2 ইলেকট্রন ভোল্ট বোঝা গেছে। যতটা আমাদের টোটাল শক্তি হবে ঠিক ততটাই আমাদের কাইনেটিক এনার্জি হবে কিন্তু পোটেনশিয়াল এনার্জি তার থেকে দ্বিগুণ হবে। আমরা এই বিষয় নিয়ে আরেকটু দেখব এনার্জি স্টেটগুলো যখন পড়বো আমরা তখন এই জিনিসটাকে আরেকবার দেখে নেব। এবার তাহলে আমাদের কিছু কিছু জিনিস তো হয়ে গেল যে টোটাল এনার্জিটাও তাহলে আমি যদি দেখতে যাই যে টোটাল এনার্জিটা কত হচ্ছে সেটাও ভ্যারি করবে আমার। দেখো বাকিগুলো কিসের সাথে ভ্যারি করেছিল আমার কাইনেটিকের জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে ভ্যারি করেছিল তাহলে এটাও নিশ্চয়ই জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে ভ্যারি করবে কারণ টোটাল এনার্জি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এবং এটা একটা নেগেটিভ হবে কারণ আমরা জানি এটা। এবার যদি এই ভ্যালুটা আমি বসাতে যাই যে টোটাল এনার্জি ভ্যালু কত আমরা পাবো মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এই ভ্যালুটা হয়ে যাবে ঠিক আছে। এবার আশা করি এগুলোকে বোঝা যাবে যে কোনটা কতটা মান এটাকে আমরা বক্স করে দিই এটা আমাদের খুবই দরকার একটা রাশি অবভিয়াসলি এটা ইলেকট্রন ভোল্টে হবে
চলো এবার আমরা দেখতে চাই যে আর কি কি জিনিস রয়েছে। এগুলো তো আমাদের হলো, এখান থেকে আরও বেশ কিছু বিষয় যেগুলোকে আমরা মাথায় রাখতে হবে। প্রথম কথা, সব কিছু একসাথে নোট করা যাক। দেখো আরটা কার সাথে ভ্যারি করেছিল? আরটা ভ্যারি করেছিল স্যার এন স্কোয়ার বাই জেডের সাথে। 2 নম্বর আমরা যদি দেখতে চাইতাম যে স্যার আমাদের ভিটা কার সাথে ভ্যারি করেছিল, ভিটা পেয়ে গেছিলাম স্যার যে জেড বাই এনের সাথে ভ্যারি করেছিল। তারপর 3 নম্বর আমরা টোটাল এনার্জিটা কার সাথে ভ্যারি করেছিল, টোটাল এনার্জিটা স্যার ভ্যারি করেছিল আমাদের জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের সাথে। এবার এটা নেগেটিভ চাইলে বসাতে পারো, না চাইলে নাও বসাতে পারো, কিন্তু এর সাথে স্যার ভ্যারি করেছিল। আচ্ছা 4 নম্বর আমরা দেখো কি করবো, টিটা ধরে নিচ্ছি বা কৌণিক বেগ ওমেগা। ওমেগা কত ছিল আমাদের 2 পাই বাই টি। এবার স্যার টিটা কোথা থেকে আসবে, টিটা হচ্ছে 2 পাই আর বাই ভি এর সাথে আসবে। তাহলে টি এর ভ্যালুটা বের করে নেওয়া যাক। স্যার টিটা কত, টাইম পিরিয়ড কার সাথে যে ঘুরছে, রেভলিউশনের পিরিয়ড একটা আছে তো, সেটা কত ছিল 2 পাই আর বাই ভি। স্যার এগুলো কি করে বার করবো, আবার গোটা মান বসাতে, আমি বলবো না গোটা মান বসাতে হবে না। আমরা জানি যে আর কার সাথে ভ্যারি করে, আর ভ্যারি করে তোমার এন স্কোয়ার বাই জেড এর সাথে, এবং ভি কার সাথে ভ্যারি করে, জেড বাই এন এর সাথে। সবকটা এখানে বসিয়ে দাও, দিয়ে দেখো টিটা কত বেরোচ্ছে 2 পাই ইন্টু, স্যার এটা কি হলো, তুমি নিজে নিজে ক্যালকুলেশন করছো, কোনো অসুবিধা নেই। আর এর ভ্যালুটা বসিয়ে দাও কিছু একটা কনস্ট্যান্ট এন স্কোয়ার বাই জেড ইন্টু বাই ভি, ভি এর জায়গায় কত বসাবো, জেড বাই কত এন, এটা কনস্ট্যান্ট যে কোনো একটা বসিয়ে দাও না, কি অসুবিধা, কনস্ট্যান্ট তো এমনি উড়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু কী হবে, দেখো 2 পাই কে উপরে কত এন কিউব বাই জেড স্কোয়ার হচ্ছে না, নিচে কত একটা কে ড্যাশ, এগুলো থাকবে, এগুলো তো সবই কনস্ট্যান্ট, আমরা সরিয়ে দিতে পারি। এনটা উপরে গেল এন কিউব বাই জেড। তাহলে টি কার সাথে ভ্যারি করবে, টি ভ্যারি করবে এন কিউব বাই জেডের সাথে। স্যার কৌণিক বেগ কার সাথে ভ্যারি করবে, তাহলে 2 পাই বাই টি এর সাথে, তাহলে জেড বাই এন কিউবের সাথে এটা ভ্যারি করবে। ঠিক কি না, ঠিক কি না স্যার? এইভাবেই তো হচ্ছে সব কিছু। আমি চাইলে বাকি সমস্ত কিছু বের করে নিতে পারবো। স্যার আর কি বের করতে পারবো আমি, আমি স্যার বের করতে পারবো আই ইকুয়াল টু যে ইলেকট্রনটার যে রিভলিউশন হচ্ছে, যেদিকে আধান যায় ইলেকট্রন যায় তার উল্টো দিকে কারেন্ট আসে, আমরা বুঝতে পারি। তাহলে ওই কারেন্টটা যেটা আমরা ম্যাগনেটিজমেও পড়েছিলাম, বোর ম্যাগনেটন বলে একটা জিনিস পড়েছিলাম, সে বোর ম্যাগনেটনের আমার যে কারেন্টের মানটা ছিল সেটা কত ছিল, স্যার ইলেকট্রনের আধান বাই সময় পিরিয়ড, এটা বলতে পারি। আবার পিরিয়ডটা দেখো উল্টো চলে যাবে আমাদের, তাহলে জেড বাই এন কিউব, সেম জেড বাই এন কিউবের সাথে এটাও ভ্যারি করবে, আইটাও জেড বাই এন কিউবের সাথে ভ্যারি করবে। স্যার এইভাবে আমরা যা কিছু বের করে নিতে পারি। এখান থেকে আমরা স্যার বিটাও বের করে নিতে পারি। বি বলতে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, ইলেকট্রনটা ঘুরছে তার জন্য তো একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে পুরো এই রিভলিউশনটার মধ্যে। এটা যে ঘুরছে একটা ইলেকট্রন যে ঘুরছে, ইলেকট্রন ঘোরার ফলে ইলেকট্রন এই দিক থেকে এদিকে গেলে কারেন্ট এই দিক থেকে এইদিকে যায় আমরা বলতে পারি। এবার একটা যদি কারেন্ট যায় তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কত, একটা সার্কেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় 2 মিউ নট আই বাই 2 আর, ব্যাস সবার মান বসিয়ে দাও। আয়ের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো, আয়ের ভ্যালুটা কত পেয়েছি, আয়ের কার সাথে ভ্যারি করে, জেড বাই এন কিউব। তাহলে জেড বাই এন কিউব, দেখো আমরা কিন্তু রাফ ক্যালকুলেশন করছি এবার, বাই আমরা কার রয়েছে আর কার সাথে ভ্যারি করে এন স্কোয়ার বাই জেড, এন স্কোয়ার বাই জেড। এবার স্যার এটা উপরে উঠে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে এ কার সাথে ভ্যারি করবে, জেড স্কোয়ার বাই এন টু দি পাওয়ার 5 এর সাথে ভ্যারি করবে। স্যার এত কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তুমি যদি চেঞ্জ করা শিখে যাও, তোমাকে কোয়েশ্চেন্সে যা দিয়ে দিক তোমরা সব কিছু কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। এটা নিয়ে এতটা তোমাদের চাপ হবে না। ঠিক আছে, এবার পরের জায়গাতে আমাদের যাওয়া যাক, এগুলো সব আমরা পেয়ে গেলাম এখানে। এবার এখানে আর একটা জিনিস আমাদের রয়েছে স্যার, সেটাকে বলা হলো না, কৌণিক ভরবেগ। 5, 6, 7 কৌণিক ভরবেগ এল, এটাই তো দেখো না, এটা কৌণিক ভরবেগটাই তো আমাদের পস্তুলেট ছিল, কত ছিল NH বাই 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ কার সাথে ভ্যারি করবে, এন এর সাথে ভ্যারি করবে, এটাই তো বোর পস্তুলেট ছিল, কৌণিক ভরবেগ। ঠিক আছে চলো, আচ্ছা এটা হলো। পরের কোশ্চেন্সে আমরা আসি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা কার সাথে ভ্যারি করবে, আমরা কি পেয়েছি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ভ্যারি করছে জেড বাই এন কিউবের সাথে, তাহলে 1 বাই এন কিউবের সাথে ভ্যারি করবে, ব্যাস এই তো হয়ে গেল আমাদের, ঝটাপট হয়ে যাবে অ্যান্সারগুলো। আর এটাও WBJEর কোশ্চেন, এমনি না যে তোমাদের এমনি উঠে আসছে, WBJEর কোশ্চেন। এবার আমাদেরকে কি বলেছে দেখো, লেট আর ভি অ্যান্ড ই দ্য রেডিয়াস অফ দ্য অরবিট, স্পিড অ্যান্ড দ্য ইলেকট্রন অ্যান্ড টোটাল এনার্জি, রেডিয়াস স্পিড আর টোটাল এনার্জি ইন হাইড্রোজেন অ্যাটম, তাহলে জেডটা 1 হয়ে গেল।
হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস অ্যাকর্ডিং টু বোর থিওরি ইজ প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টাম নাম্বার এন। এনটা কার সাথে, মানে এনের এই সমস্ত রাশিগুলো দিয়ে দিয়েছে, এবার কোনটা এনের সাথে সমান তোমাকে দেখতে বলেছে। দেখা যাক, প্রথমটা তুলে দেখা যাক, ভি ইন্টু আর। ভি ইন্টু আর যদি করি, ভি কার সাথে ভ্যারি করে? ভি ভ্যারি করে জেড বাই এনের সাথে। এখানে কনস্ট্যান্ট চাইলে বসাতে পারো ভাই, কিন্তু দরকার কি আমরা ভ্যারি করে দেবো। আচ্ছা ঠিক আছে, নাও তোমাদের জন্য বসিয়ে দিলাম। আচ্ছা আরটা কার সাথে ভ্যারি করে? আরটা স্যার ভ্যারি করে এন স্কোয়ার বাই জেডের সাথে ভ্যারি করে। এটা একটা কনস্ট্যান্ট বসিয়ে দাও। তাহলে এই দুটো এন তো কেটে যাচ্ছে, একটা এন থাকছে জেড, ব্যাস এই তো হয়ে গেল আমাদের। ভি ইন্টু আরটাই তো এনের সাথে ভ্যারি করছে। বাহ, কেউ যদি ভাবে যে এই অপশানটা স্যার আমার মনে হচ্ছে না নিচে থেকে হয়তো দিতে পারে, যে সমস্ত কিছু প্রথমেই দিয়ে দেবে, তা তো হয় না। এক্সামে তো হয়তো কিছু আমাদের সাথে ট্রিট খেলেছে, হয়তো 3 নম্বরটা হবে, তাহলে আমি প্রথম 3টা কেন করবো, আমি শেষ থেকে করে যাই। তার ক্ষেত্রে কিন্তু পুরোটা জিনিসটা ময়ে হয়ে যাবে আর কি। যাই হোক, চলো এবার পরের জায়গাটাতে আসা যাক। আমাদের পরের কোশ্চেনটা আমাদের কি রয়েছে? এই কোশ্চেনটা দেখো, এই ধরনের অনেক কোশ্চেন তোমাদের ডাব্লিউবিজেতে, এটা লাস্ট ইয়ারই এসেছে ডাব্লিউবিজের কোশ্চেন। তো ডাব্লিউবিজেতে কি বলেছে দেখো, কনসিডার অ্যান ইলেকট্রন মুভিং ইন দ্য ফার্স্ট অরবিট অফ দ্য হিলিয়াম প্লাস আয়ন। হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের জায়গায় জেডটা তো আমরা পেয়ে গেলাম, জেডটা 2 with the velocity v1. If it is allowed to move in the third Bohr orbit with the velocity v3, then indicate the correct v3 by v1 ratio. ঠিক আছে, জেডের ভ্যালুটা আর লাগবে না, শুধুমাত্র হাইড্রোজেন নিয়ে হিলিয়াম নিয়ে কথা বলেছে। যাকে তাও দেখে নাও, আমাদের ভিটা কার সাথে ভ্যারি করে? ভিটা ভ্যারি করে আমাদের জেড বাই এন এর সাথে ভ্যারি করে ভিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেডের ভ্যালুটা না বসালেও চলবে, কারণ একটা হিলিয়াম নিয়ে হচ্ছে আমাদের। v1 বাই v2 কোনখান থেকে কোনখানে গেছে বলেছে আমাদেরকে? ইফ ইট ইজ টু মুভ দ্য থার্ড বোর অরবিট। তাহলে এটা ধরে নাও আমাদের n = 1 এবং এখানটা আমাদের ওরা মুভ করেছে n = 3 মুভ করেছে। তাহলে আমি v1 বাই v3 ধরে নিচ্ছি। v1টা হচ্ছে 1 নম্বরের স্পিড, v3টা হচ্ছে 3 নম্বরের স্পিড, ইকুয়াল টু কত হবে? n3 বাই n1। স্যার উল্টো দিকে ভ্যারি করছে না, উল্টো দিকে ভ্যারি করছে। তাহলে v1 বাই v3 কত হবে? v1 বাই v3 স্যার 3/1, কিন্তু আমাকে চেয়েছে v3 ভাই v1 = 1/3। স্যার এত সহজে বেরিয়ে যাবে সেটা আমিও ভাবছি, কিন্তু বেরিয়েছে এত সহজে। v3 বাই v1 এর রেশিও কত বেরবে? 1:3। এটা 24 সালের কোশ্চেন। তাহলে তুমি ভাবো স্যার জেডের ভ্যালুটা কেন বসালেন না? জেডগুলো কেটে যেত না, বসালেও কি লাভ হতো আমার? জেডগুলো তো কেটে যেত। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট বোর রেশিও, এবং এটা তোমাদের কোশ্চেন্সে এসছে। আচ্ছা এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখো পোটেনশিয়ালগুলো আমাকে বলেছে একটা পার্টিকেল অফ মাস m মুভ ইন আ সার্কুলার অরবিট। একটা সার্কুলার অরবিট আমাকে দিয়ে দিয়েছে, স্যার এঁকে নেওয়া যাক, তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হোক বা না হোক আমরা এঁকেই ভালো করে দেখাবো, কেন আমরা রিস্ক নেব। এখানে একটা আমাদের যেরকম থাকে রেডিয়াস, আর রেডিয়াসে রয়েছে একটা ইলেকট্রন, সেটা কি করছে? মুভ করছে সার্কুলার অরবিটে। অ্যান্ড সেন্টার পোটেনশিয়াল ফিল্ড, এর পোটেনশিয়াল ফিল্ডটা আমাকে কত বলেছে? u0 r⁴। এবার আমাকে বলেছে বোরস কোয়ান্টাইজেশন কন্ডিশন আর অ্যাপ্লাইড। তাহলে রেডিয়াস অফ দ্য পসিবল অরবিটালস অ্যান্ড r_n ভ্যারি উইথ r⁴ তাহলে 1/3 সাথে আমাদের কিভাবে ভ্যারি করবে সেটাকে আমাদেরকে এখানে বের করে নিতে হবে। আচ্ছা চলো দেখা যাক। আমি যদি দেখতে চাই যে এই ইলেকট্রনটার উপর কতটা ফোর্স ক্রিয়া করবে, আমরা জানি এফ ফোর্স = -du dr। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে পোটেনশিয়ালের সাথে এই আমাদের ফোর্সের কীরকম সম্পর্ক সেটা কিন্তু তোমরা মনে রাখবে। সেটা হচ্ছে এরকম সম্পর্ক, এফ = -du dr। আচ্ছা এফ = -du dr যদি করি তাহলে -4 u0 r⁴ বা r3, ব্যাস এটাই তো আমাদের রয়েছে। এবার স্যার আমরা এটা জানি যে যে ফোর্সটা এখানে ক্রিয়া করছে, এখানে যে ফোর্সটা ক্রিয়া করছে সেটাই তো স্যার সেন্ট্রিফিউগাল ফোর্সে জন্ম দিচ্ছে, যার জন্য সে ঘুরছে। এখানে যে ফোর্সটা ক্রিয়া করছে সে মেবি সেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সই, কিন্তু মানে অন্য কিছু ফোর্স একটা বলে দিয়েছে যখন আমাকে, আমি কেন ধরবো ইলেকট্রোস্ট্যাটিক? আমি ধরছি এই ধরনের কিছু একটা ফোর্স ক্রিয়া করেছে। এবার এই জায়গাটাতে কি বলতো, এটা হচ্ছে তোমার কি বলবো, এটা তোমার একটা, যদি বোর্ডের কোয়ান্টাইজেশন কন্ডিশনটা অ্যাপ্লাই হয়, এটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে বলেনি, অন্য কোনো একটা মোল, অন্য কোনো একটা চার্জ এইভাবে ঘুরছে। এবার বোর্ডের কোয়ান্টাইজেশন এটা কি বলেছে আমাদেরকে, যাতে স্যাটিসফাই হয়। আমরা জানি mv²/r, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে mv²/r যদি সেন্ট্রিফিউগাল ফোর্সে ঘোরে ইকুয়াল টু কত দাঁড়াবে আমাদের কাছে? -4 u0 r3। এখান থেকে আমরা mv² ভ্যালুটাকে বের করে নিতে পারি। mv² আমাদের কার সাথে ভ্যারি করবে? mv² আমাদের ভ্যারি করবে 4 u0 r⁴ এর সাথে ভ্যারি করবে। স্যার এটা করার অর্থ কি? এই জায়গাটা কেন করব? আচ্ছা এই জায়গাটা করার আগে আরেকটা জিনিস একটু বুঝে নাও তো, mvr = nh/2π একটা পড়েছিলাম না, কোয়ান্টাইজেশন স্যাটিসফাই হচ্ছে nh/2
বাই 2 পাই। স্যার এখান থেকে কারো একটা ভ্যালুকে বসিয়ে দেয়, আমাদেরকে আর এন এর সাথে ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে ভি এর ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে দেবো। এদিকে একটা এম গুণ করে দিলেও হতো, বাট ঠিক আছে। ভি কত হচ্ছে, ভি হচ্ছে 1/mr/nh/2 পাই, এটা হচ্ছে। চলো এখানে বসিয়ে দাও, এম ভি এর জায়গায় কত বসাবো আমরা, 1/mr/nh/2 পাই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4u0r⁴। এটা হলো আমাদের কাছে। এবার পুরো জিনিসটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ও বাবা, প্রচুর বড় ক্যালকুলেশন আছে। আচ্ছা এই জায়গাটাতে একটুখানি ক্যালকুলেশনটা একটু ইজি করে নেওয়া যাক, দাঁড়াও। এই জায়গাটাতে ক্যালকুলেশনটা আর একটু ইজি করে নেওয়া যাচ্ছে, দেখো ভালো করে। আচ্ছা এই জায়গাটাতে আমাদের আর তোমার আর এর সাথে এবং এন এর সাথে আমাদেরকে ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট ধরে আমরা বলতে পারি যে ভিটা দেখো কি হচ্ছে, আন্ডার রুট অফ এই পুরোটা 4u0 বাই আমাদের কাছে এম রয়েছে। এবার এই জায়গাটাতে আমরা যদি দেখতে চাই, স্যার এখানটা কেন নিলে নেগেটিভ চিহ্নটা, আমাদের না নিলেও চলবে, অসুবিধা কিছু নেই। এই জায়গাটাতে আমরা চাইলে পজিটিভলি করে দিই, পুরো অ্যান্সারটা বের করে দিতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার হয়ে যাবে, এটা পুরোটা তো কনস্ট্যান্ট, ভি কার সাথে ভ্যারি করবে, আর স্কোয়ারের সাথে ভ্যারি করবে। স্যার স্যার এই জায়গাটাতে ভির যদি আর স্কোয়ারের সাথে ভ্যারি করে, এখানটাতে বসিয়ে দিন কে ইন্টু আর স্কোয়ার, একটা কনস্ট্যান্ট ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 1/m ইন্টু আর, আরটাকে স্যার এইদিকে নিয়ে চলে আসুন, তাহলে এটা আর স্কোয়ারের জায়গায় কত আসবে, আর কিউব আসবে। স্যার একটু ক্যালকুলেশনটা ফাস্ট করা হচ্ছে, কারণ ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে এবং তোমরা লম্বা ভিডিও দেখতে একটু অপছন্দই করো বটে। তাহলে nh/2 এখানে এনটাকে রেখে দাও, এটাও আর কনস্ট্যান্ট। তাহলে আর কিউব কার সাথে ভ্যারি করবে আমরা দেখতে পাচ্ছি, এদিকে নিয়ে চলে আসি আমরা, আর কিউবটা ভ্যারি করবে আমাদের এন এর সাথে, বা আরটা ভ্যারি করবে আমাদের n⁻1/3 সাথে। এখানে কি বলেছে, 1/আলফার মানটা বলেছে, তাহলে এখানে 1/আলফার জায়গায় আমি কি দেখতে পাচ্ছি, 1/3 রয়েছে, তাহলে আলফার জায়গায় অবভিয়াসলি 3 বেরোবে, এটা ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আলফার ভ্যালুটা এখানে কত চলে আসবে, এখানে আমাদের আলফার ভ্যালুটা 3 চলে আসবে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। এটা কি করলাম আমরা, এটা পোটেনশিয়াল থেকে আগে আমি তোমার কি বের করলাম, চলো পোটেনশিয়াল থেকে ফোর্স বের করেছি, ফোর্স থেকে আমরা, এটা নেগেটিভ চিহ্নটা এখানে জাস্ট ডিরেকশনের জন্য দেওয়া রয়েছে, যে ঠিক আছে এই ফিল্ডটা নেগেটিভ হয় বলে, বাট তোমরা চাইলে পজিটিভলি ধরে করতে পারো, কারণ নেগেটিভ ধরলে এটা ইমাজিনারি একটা নাম্বার চলে আসবে। এফ ইকুয়াল টু পুরোটা বের করলাম, এবং এই যে ফোর্সটা সেটাই আমাদের অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, সেই অভিকেন্দ্র বলটাই কি হচ্ছে আমাদের এই পুরো জায়গাটাতে নিয়ে আসছে। চলো পরের কোশ্চেনটাতে দেখা যাক। পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে, এটাও 24 সালের কোশ্চেন একটা, লাইক হুইচ হাইড্রোজেন লাইক স্পিসিস উইল হ্যাভ দ্য সেম রেডিয়াস দ্যাট অফ ফার্স্ট বোর্ড অরবিট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম। কোন কার ক্ষেত্রে আমাদের বলেছে যে ফার্স্ট বোর্ড রেডিয়াসের মতো আমাদের হবে হাইড্রোজেন অ্যাটমের। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে আমরা যদি দেখি, ফার্স্টের ক্ষেত্রে রেডিয়াসটা কত হয়, আর ভ্যারি করে কার সাথে, n²/z এর সাথে ভ্যারি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরটা যদি 1 হয় নিচেরটা 1 হতে হবে, তবে কি হবে, বোর্ড রেডিয়াসটা কত হয়ে যাবে, 0.53। ফার্স্ট বোর্ড রেডিয়াস কত, 0.53 n²/z এত অ্যাংস্ট্রম। তাহলে নিশ্চয়ই উপর নিচে যদি এটা কেটে যায় তবে এটা থাকবে। তাহলে এটা যদি আমাদের 1 হয় এটাকে 1 হতে হবে, হাইড্রোজেন তো আমাদের কিছু নেই এখানে। তাহলে এটা যদি 2 হয় এটাকে কত হতে হবে, 4 হতে হবে। n যদি 2 হয় এটাকে 4 হতে হবে। 4 কার রয়েছে, বেরিলিয়ামের রয়েছে, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়ামের 4। তাহলে দ্বিতীয়টা অ্যান্সার হয়ে যাবে। স্যার কেন করলেন এটা ক্যান্সার, একটু ভালো করে স্যার লক্ষ্য করুন না, 0.53 এনটা কত বলেছে, এনটা 2, সেকেন্ড বোর্ড অরবিট 4, বাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কার 4 রয়েছে, 4 রয়েছে, তো কেটে গেলে কত হচ্ছে, 0.53 অ্যাংস্ট্রম হচ্ছে না। এটাই তো আমাদের জানতে চেয়েছে যে ফার্স্ট বোর্ড অরবিটের মতো হচ্ছে। বাকিগুলোতে দেখো হিলিয়ামের ক্ষেত্রে 2/3 হয়ে 4/3 হয়ে যাবে, এটার ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে, ঠিক আছে, 9/3 হয়ে যাবে, এটা মানে 3 পড়ে থাকবে, 3 গুণ হয়ে যাবে বোর্ড রেডিয়াসের। বোঝা গেল? তো এই ধরনের কোশ্চেন্সগুলোকে এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, এগুলো WBJEতে এসছে, সেই জন্য তোমাদেরকে করিয়ে দেওয়া হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট জায়গা। আর একটা কোশ্চেন, ঝড়াবাট 22 সালের একটা কোশ্চেন, ইন বোর মডেল অফ অ্যাটম রেডিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইন গ্রাউন্ড স্টেট ইজ R1। গ্রাউন্ড স্টেটে কত বলেছে আমাদের, R1 হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের, এবং রেডিয়াস অফ হিলিয়াম +1 ইন দ্য R2 স্টেট। ঠিক আছে, চলো হাইড্রোজেনের ভালো করে বোঝো, এটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আর এর ভ্যালুটা, R1টা এটা কত হবে, এটা আমাকে বলে দিয়েছে R1, অবভিয়াসলি R1 ইকুয়াল টু ভ্যারি করবে কার সাথে, n², জেডটা তো 1 হয়ে যাচ্ছে। আচ্ছা হিলিয়ামের ক্ষেত্রে আমাদের রেডিয়াস হচ্ছে R2, সেটা কার সাথে ভ্যারি করবে, এটা গ্রাউন্ড স্টেটে আছে, তাহলে গ্রাউন্ড স্টেটে যদি থাকে তাহলে R1 ইকুয়াল টু কনস্ট্যান্টের মানটা 0.53 × 1, এনের জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারছি। এটাও ভ্যারি করবে কার সাথে, n²/z। হিলিয়ামের ক্ষেত্রে জেডের মানটা কত, জেডের মানটা স্যার হিলিয়াম +2 হয়ে যাবে, n²/2।
এটা কার সাথে ভ্যারি করবে, এটাও গ্রাউন্ড স্টেটে রয়েছে, তাহলে এরও এন এর মান 1, তাহলে R2 ইকুয়াল টু 0.53 ইন্টু 1/2, কারণ এখানে দেখো দুটোই গ্রাউন্ড স্টেটে আছে, অর্থাৎ এন এর মানটা আমাকে 1 বলে দিয়েছে। এন এর মান যদি আমাদেরকে 1 বলে দেয় তাহলে আমরা কি দেখতে পাবো, এন এর ভ্যালুগুলো 1 হয়ে যাচ্ছে কিন্তু জেড এরটা শুধুমাত্র পড়ে থাকছে। এটা এইভাবে না করলে হতো গো। এবার R1/R2 তো আমি করে দিই অঙ্কটা, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। R1/R2, R1 এর মানটা কত 0.53 বাই হচ্ছে কত 0.53 ইন্টু 2, উপরে 2 চলে এলো, তাহলে কত পড়ে থাকবে আমাদের কাছে 1/2 করে রয়েছে, তাহলে R2/R1 করে দাও। R2/R1 ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের কাছে, হাফ পড়ে থাকবে। R2/R1 ইকুয়াল টু হাফ, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো যদি আমাদের দুটোই গ্রাউন্ড স্টেট বলে তাহলে এনটাকেও আমরা করে দিতে পারতাম। অন্য আরেকটা স্টেজে যদি দেখাই আমি যে আরটা কার সাথে ভ্যারি করে, n² জেড এর সাথে ভ্যারি করে, এন এর ভ্যালুটা দুজনের ক্ষেত্রে 1 বলে দিয়েছে, তাহলে R ভ্যারি জাস্ট 1/z পড়ে থাকবে, তাই না? তাহলে R1/R2 কত পড়ে থাকবে, Z2/Z1, এটা করলেও হয়ে যেত, যে দুটো জেডের ভ্যালুটা বসিয়ে দিতাম, সেটা করলেও হয়ে যেত। ঠিক আছে, তুমি যে কোনো একটা পন্থা অবলম্বন করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। চলো পরের জায়গাটা এবারে যাওয়া যাক, যে এনার্জির স্টেট, যে এনার্জিগুলো পড়লাম, যে এনার্জি কত ছিল স্যার, টোটাল এনার্জি আমরা পেয়েছিলাম -13.6 n²/z², এটা এই z²/n², z²/n², দেখো এটাই এসেছিল আমাদের আগেতে পড়েছিলাম না, যে জেডটা টোটাল এনার্জিটা কার সাথে ভ্যারি করে, এটা পড়া হয়েছিল না, দেখে নাও একবার দেখে নাও। এই দেখো টোটাল এনার্জিটা কার সাথে ভ্যারি করছে, -13.6 z²/n² এর সাথে আমাদের ভ্যারি করছে। এবার আমাদেরকে যেটা করতে হবে, যে বিভিন্ন এনার্জি স্টেটগুলোকে একটুখানি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই আমাদেরকে একটু চিহ্নিত করে নিতে হবে যে কত হচ্ছে না হচ্ছে। এবার দেখো আমাদের কাছে -13.6/n², যদি ফার্স্ট স্টেটের ক্ষেত্রে বলি যে গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড এটাকে বলে গ্রাউন্ড স্টেট, কাকে বলে, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে গ্রাউন্ড স্টেটে আমাদের টোটাল এনার্জি কত হয়, গ্রাউন্ড স্টেটে আমাদের স্যার টোটাল এনার্জি হয় -13.6 ফর হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে? হাইড্রোজেনের ক্ষেত্রে জেডটা 1, বাকিদের ক্ষেত্রে কিন্তু জেডটা চেঞ্জ হবে, কিন্তু আমি এসবেতে আসছি না। তাহলে জেডের ভ্যালুটা কত বেরিয়ে গেল আমাদের, জেডের ভ্যালুটা আমাদের 1 বেরিয়ে গেল এখানে। আচ্ছা গ্রাউন্ড না হয়ে যদি ফার্স্ট এক্সাইটেড স্টেট হতো, ফার্স্ট এক্সাইটেড বলতে ফার্স্ট এক্সাইটেড অর্থাৎ n ইকুয়াল টু 2 এতে চলে গেল, তখন টোটাল এনার্জি কত হয়ে যাবে আমাদের কাছে, -13.6/n² মানে 2² 4 হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে দেখতে চাই যে স্যার এনার্জি স্টেটগুলোকেই যদি আমি বোঝাই তাহলে আমাদের কত হবে, এটা গেল ফার্স্ট এনার্জি স্টেট, এটা গেল সেকেন্ড। আচ্ছা এগুলো তোমাদেরকে ভিজিবল হয়তো হতে একটু অসুবিধা হবে, তা আমি একটা অন্য কালি চুজ করে নিই। চলো এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা সেকেন্ড, সরি এটা গেল গ্রাউন্ড স্টেট, এটা ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে থার্ড, একটুখানি এর থেকে কম, এর থেকে আরেকটু কম, এইভাবে আমাদের চলতে থাকবে, তারপর আরেকটু কম, এরকম ভ্যালুগুলো আমাদের হয়। চলো n ইকুয়াল টু, এটাতে n ইকুয়াল টু ধরো এটা 1, অর্থাৎ গ্রাউন্ড স্টেট বলে এটাকে, একবার ইলেকট্রন যেখানে অবস্থান করে, যে গ্রাউন্ড স্টেট আমার এটা হচ্ছে আমার কমফোর্টেবল স্টেট, আমি এখান থেকে উঠবো না। এক্সাইটেড মানে তাকে এনার্জি দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, তো সেখানে যে কী করে থাকবো, সে চুলবুল করতে নিচে চলে আসবে। আবার n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 স্যার, n ইকুয়াল টু 4, n ইকুয়াল টু 5, এইভাবে আমাদের চলতে থাকবে। প্রথম এনার্জি স্টেট আমি কি দেখতে চাইছি, দেখো প্রথমটাতে আমার টোটাল এনার্জিটা কত ছিল, টোটাল এনার্জিটা আমার ছিল -13.6 ইলেকট্রন ভোল্ট, ঠিক কিনা? তাহলে প্রথমটাতেই আমাদের কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি আমরা তো পড়েছিলাম যে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির সাথে সমান, কিন্তু এটা কী হয়, পজিটিভ হয়, তাহলে পজিটিভ 13.6 ইলেকট্রন ভোল্ট। এবং পোটেনশিয়াল এনার্জি কত হবে আমাদের, দ্বিগুণ হবে কাইনেটিক এনার্জির, তাহলে 27.2, কিন্তু নেগেটিভ হবে, -27.2 ইলেকট্রন ভোল্ট ফার্স্ট এক্সাইটেড স্টেটে। এটা তো পড়েছিলাম টোটাল এনার্জি কাইনেটিক এনার্জির সাথে সমান, এবং পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জি দ্বিগুণ হয়ে যাবে, ব্যাস এই হচ্ছে আমাদের মনে রাখার জিনিস। n ইকুয়াল টু যখন 2 তখন টোটাল এনার্জি কত, -3.4 ইলেকট্রন ভোল্ট, এগুলো সবই ইলেকট্রন ভোল্টে কাজ হচ্ছে, ইলেকট্রন ভোল্টে কাজ হচ্ছে। তাহলে কত দাঁড়াবে n ইকুয়াল টু 2 তে টোটাল এনার্জিটাও দাঁড়াবে -3.4 eV। স্যার আমার কাইনেটিক এনার্জিটা কত দাঁড়াবে, কাইনেটিক এনার্জি দাঁড়াবে +6 কাইনেটিক এনার্জিটা কত হয় 3.4 eV, এবং টোটাল এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জি দ্বিগুণ অর্থাৎ 6.8 eV নেগেটিভ। বোঝা গেছে? এভাবে n যদি 3 হয় তাহলে এটাকে বলে সেকেন্ড এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড, এইভাবে চলতে থাকবে সেকেন্ড এক্সাইটেড স্টেট হচ্ছে n ইকুয়াল টু 3। তাহলে টোটাল এনার্জি সেক্ষেত্রে আমার কত বেরোবে,
টোটাল এনার্জি আমার বেরোবে যে -13.6 বাই এন, এন মানে কত 9, তাহলে কত দাঁড়াবে 1.51, এটা কত দাঁড়াবে আমাদের 1.51 ইভি মতো। তাহলে সেমভাবে আমি এখানে বসিয়ে দিতে পারি যে টোটাল এনার্জিটা হচ্ছে আমার 1.51 ইলেকট্রন ভোল্ট এবং কাইনেটিক এনার্জি হচ্ছে আমার এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ হয়ে যাবে 1.51 ইভি, কিন্তু পোটেনশিয়াল এনার্জি হবে আমার দ্বিগুণ, অর্থাৎ হচ্ছে আমাদের কত হবে 3 করে দাও, এটা 1.5 আছে, এটাকে 3 কাছাকাছি হয়ে যাবে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা 3 ইভি মতো, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে 3 ইলেকট্রন ভোল্টে চেয়েছে, পরে তুমি আরও বার করতে পারবে, যেরকম তোমার ইচ্ছা বের করতে পারবে তুমি। তো এই জায়গাগুলোকে যদি বলে থার্ড এক্সাইটেড স্টেট, সেইভাবে সেটাও বৃদ্ধি পাবে। তো এগুলোকে নিয়ে এতটা চাপ নেই। চলো এবার পরের জায়গাতে যাওয়া যায়। এনার্জি স্টেটগুলো নিয়ে মোটামুটি বলা হয়ে গেছে। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, যদি একটা জিনিস তুমি লক্ষ্য করো, তোমাদের যে এনার্জি স্টেটগুলো ছিল, এটা ছিল আমাদের গ্রাউন্ড স্টেট, এটা ছিল ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটা সেকেন্ড এক্সাইটেড স্টেট, এটা ফোর্থ এক্সাইটেড স্টেট, এই সরি ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সাইটেড স্টেট, এটা তোমাদের। তারপর এবার তুমি ভাবো কোনো কারণে এখান থেকে ইলেকট্রন এই হাই এনার্জি থেকে, এটা তো হাই এনার্জি, আমরা কি দেখলাম, এটা নেগেটিভ 13.6, মানে এটা কম, -3.4, এটা বেশি। এরকম করতে করতে দেখবো উপরে যত যাবো তত ভ্যালুটা কী হবে, আমাদের বাড়তে থাকবে। -13.6 থেকে -3.4 বেশি। তাহলে বেশি এনার্জি থেকে ইলেকট্রন যখন কম এনার্জিতে পড়বে, বেশি এনার্জি থেকে ধরো -3.4 থেকে 13.6 এসে পড়েছে, -3.4 ছিল এটা টোটাল এনার্জি, এটা -13.6 ছিল, তাই তো? তোমার কি বলে এটাকে, এত ইলেকট্রন ভোল্ট করেছিল। এবার একটা ইলেকট্রন এখান থেকে এখানে এসে পড়ছে, সে তাহলে তো একটা শক্তি ছাড়বে, বেশি এনার্জি থেকে কম এনার্জিতে এসে পড়ছে, সে কত শক্তি ছাড়বে, হাই এনার্জি মাইনাস লো এনার্জি, -3.4 -13.6 অর্থাৎ +13.6, এত ইলেকট্রন ভোল্ট শক্তি ছাড়বে, ঠিক কি না? এটাকে যদি আমি ক্যালকুলেট করি স্যার কত আসবে 2 পয়েন্ট, এটা স্যার কত হচ্ছে 9.2 ইভি মতো এত শক্তি ছেড়ে দেবে সে, সরি 10 ধুর কি করলাম 10.2 ইভি মতো সে শক্তি ছাড়বে। এবার যদি সে এই জায়গাটা থেকে এসে পড়ে, সে সেরকমই এনার্জি ছাড়বে, যদি সে এখান থেকে এসে পড়তে পারে, এখান থেকে এসে পড়তে পারে। তো এরকম করে আমরা বেশ কিছু নিয়ম পেয়ে যাই, যে কোনখান থেকে হয়তো সেকেন্ড স্টেট থেকে ফার্স্ট বা সেকেন্ড স্টেট থেকে আমাদের গ্রাউন্ড স্টেটে এসে পড়লো, এই ধরনের আমরা বেশ কিছু সিরিজ পাই, যে যদি ফার্স্ট এক্সাইটেড স্টেটে এসে পড়ে এটা, বা গ্রাউন্ড স্টেটে, এটাকে গ্রাউন্ড স্টেট বলছে, গ্রাউন্ড স্টেটে এসে যদি যে কোনো ইলেকট্রন এসে পড়ে, তারা যে বিকিরণটা বেরোবে সেটা একটা গ্রুপের অন্তর্ভুক্ত, সেই গ্রুপটাকে বলা হয় লিম্যান সিরিজ, সেই গ্রুপটাকে কি বলা হয় লিম্যান সিরিজ। তাহলে যদি গ্রাউন্ড স্টেটে উপরে এসে যে কোনো জায়গা থেকে, সেটা n=2 থেকে n=3 থেকে n=4 থেকে যদি এসে পড়ে, তারা তো একটা নির্দিষ্ট এনার্জি ছাড়বে, সেই এনার্জিটা বা সেই যে তরঙ্গগুলো ছাড়বে, সেই তরঙ্গগুলো একটা গ্রুপের অন্তর্ভুক্ত, সেই গ্রুপটাকে বলা হয় লিম্যান সিরিজ। যদি 2-এতে এসে পড়ে, যখন 2-এতে এসে পড়বে, সে 3 থেকে এসে পড়ুক, 4 থেকে 5 থেকে এসে পড়ুক, তারা যে রশ্মিটা ছাড়বে তারা একটা গ্রুপের অন্তর্ভুক্ত, সেটাকে বলা হয় বামার সিরিজ। এইভাবে প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, এই ধরনের সিরিজ আমাদের রয়েছে। সিরিজগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে যে কী কী সিরিজ রয়েছে। LBPB FH মানে কি, লিম্যান, এটাকে বলা হচ্ছে লিম্যান বা লাইম্যান, যা খুশি বলতে পারে। লাইম্যান সিরিজ বা লিম্যান সিরিজটা কি জিনিস, যখন আমাদের n=1 ইলেকট্রন এসে পড়ে, তখন যে সমস্ত বিকিরণ বেরোয় তারা লিম্যান সিরিজের শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে পড়ে। সেটা কোনখান থেকে পড়তে পারে, n=2 থেকে 3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে ... বামার সিরিজ, বি দিয়ে হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজের ক্ষেত্রে n= কোথায় পড়বে, 2-এ পড়বে। কোথা থেকে এসে পড়বে, n=3 থেকে 4 থেকে 5 থেকে 6 থেকে, এইভাবে ... করে চলতে থাকবে। প্যাশন বানানটা কি, PASCHEN, প্যাশন সিরিজ কোনটা, যখন n=3 তে এসে পড়বে। কোনখান থেকে এসে পড়বে, n=4 5 6 7 8 9 এইভাবে এসে পড়বে। লিম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রে,
এগুলোর নাম কি? ব্র্যাকেট, ব্র্যাকেট, দেন ফুন্ড, তারপর হামফ্রে। তো এই শ্রেণীগুলোকে আমাদেরকে সেমভাবে একই পজিশনে আমাদের চলবে, সেগুলোকে আমাদেরকে কি করতে হবে? একটু মনে রাখতে হবে। এবার যে শ্রেণীটা হচ্ছে সেই শ্রেণীটার তো একটা নির্দিষ্ট কোনো ফ্রিকোয়েন্সি বা হ্যানাতন এই সমস্ত বিষয়গুলো থাকবে, সেগুলো কোথায়? ধরে নাও কোনো ইলেকট্রন n ইকুয়াল টু, ধরো গ্রাউন্ড স্টেটে এসে পড়েছে যে কোনো একটা n ইকুয়াল টু 2 স্টেট থেকে, n ইকুয়াল টু কোনো একটা n এর যে কোনো একটা ভ্যালু হতে পারে, n এর যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো এই nটা ধরে নাও এসে পড়েছে n ইকুয়াল টু কী হচ্ছে, n, এক মিনিট, n ইকুয়াল টু 1 এ, এক মিনিট কী হচ্ছে এখানটা, একটুখানি কিছুক্ষণ দাঁড়াও। ধরে নাও n ইকুয়াল টু এটা গ্রাউন্ড স্টেটে এসে পড়বে, কোথা থেকে এসে পড়বে? কোনো একটা n ইকুয়াল টু 2, 3, 4, 5 যে কোনো একটা জায়গা থেকে পড়বে। তার জন্য যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বেরোবে সেটার ফর্মুলা হচ্ছে 1/λ ইকুয়াল টু জেড ইন্টু আর, স্যার কী করছেন বলে দিচ্ছি, ইন্টু 1/nf, n ফাইনালের স্কোয়ার, মাইনাস 1/n ইনিশিয়াল যেখান থেকে পড়ছে তার স্কোয়ার। এটা আমাদেরকে একটুখানি মনে রাখতে হবে এই ফর্মুলাটা। স্যার এলো কোথা থেকে? এটা এলো তো ভালোভাবেই, কিন্তু বিষয় হচ্ছে ও ডেরিভেশনটা আমাদের WBJতে লাগবে না, যে ডেরিভেশন করার আমাদের প্রয়োজনে, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে তরঙ্গটা এসে পড়ছে, মানে যেটা এসে পড়ছে এখানে, তার জন্য যেটা বেরোবে সেটা কত হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য হবে এটা। এবার ধরে নাও n ইকুয়াল টু 1 এ, মানে লিম্যান সিরিজে পড়ছে, তাহলে n ফাইনালের সমস্ত মান 1 হয়ে যাবে, এবং n ইনিশিয়াল মেবি n 2 থেকে পড়েছে, 3 থেকে পড়েছে, সেগুলো আমরা বসিয়ে যাব। ঠিক আছে, তোমাদের মনে থাকবে? ঠিক আছে, এটা জেড স্কোয়ার হবে। এই জায়গাটা একটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার এখান থেকে কিছু কোশ্চেন্স আসে, যে কোশ্চেনটা আমি ধরে নাও একটা কোশ্চেন তোমাদেরকে এরকম বলতে পারে যে লিম্যান সিরিজের আমাদেরকে বলে দেবে লিম্যান সিরিজের ম্যাক্সিমাম আর মিনিমাম ল্যামডা মান কত, এটা তো আমাদেরকে বলে দিতে পারে। যে একটা লিম্যান সিরিজ মানে কি, যে লিম্যান সিরিজ মানে সবসময় মনে রাখবে যে সেটা কোথায় এসে পড়বে, সেটা গ্রাউন্ডে এসে পড়বে, n ইকুয়াল টু 1 এ এসে পড়বে, বা আমার হলে সেটা 2 এতে এসে পড়তো। এবার যে কোনো একটা স্টেট থেকে ধরে নাও আসছে, তাহলে আমরা প্রথমত তো দেখতে পাচ্ছি যে 1/λ ইকুয়াল টু জেড, ধরে নাও হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে আর, এই আরটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। আরটাকে কি বলে? আরটার নাম হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট, এই যে রিডবার্গ কনস্ট্যান্টটা তার একটা ভ্যালু আছে 1.09 ইন্টু 10⁷ মতো পার মিটার, এরকম হচ্ছে তার ভ্যালু একটা। এটা মিটার ইনভার্স হচ্ছে তার তোমার একক। এই জিনিসটা ইন্টু আমাদের কত 1/ফাইনাল, অর্থাৎ 1/1 এসে পড়বে। কোথা থেকে এসে পড়বে আমাদের? মেবি ধরো 2 থেকে এসে পড়ছে, তাহলে কত হবে 2 এর স্কোয়ার। তাহলে আমাদের কত দিয়ে বেরোবে এটা? 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস 1/4। তাহলে এটা আমাদের কত আসবে? 1/λ ইকুয়াল টু আর ইন্টু 4, 3/4। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে? 4/3r। এইটা আমাদের একটা বেরোলো। এটাই তো পসিবল সব থেকে পসিবল হচ্ছে n ইকুয়াল টু 1 এসে পড়বে, মেবি 2 থেকে এসে পড়ছে, আর মেবি একটা ইনফিনিটি থেকে এসে পড়ছে। এই দুটোই পসিবল হচ্ছে। একটা হয়তো শুধু n ইকুয়াল টু 2 থেকে এসে পড়তে পারে, তার জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে, আর একটা n ইকুয়াল টু ইনফিনিটি থেকে এসে পড়তে পারে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি না কোনটা কী হবে, আমরা বের করেই দেখছি এটা। তুমি ভাবো একটা জিনিস, যদি n ইকুয়াল টু ইনফিনিটি থেকে এসে পড়ে, যত উপর থেকে এসে পড়বে সে তত বেশি শক্তি ছড়াবে, তত বেশি শক্তি বার করবে। তাহলে ইনফিনিটি থেকে এসে যখন পড়ছে তার শক্তি সব থেকে বেশি হবে, আর শক্তি সব থেকে বেশি হলে তার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। আর সব থেকে কাছ থেকে যে পড়ছে তার শক্তি সব থেকে কম ছাড়বে, এবং তরঙ্গ দৈর্ঘ্য তার সব থেকে বেশি হবে। তাই এইটা হয়ে যাবে আমাদের কি? ল্যামডা ম্যাক্সিমাম। এবার তোমরা এটাকে না মনে রেখে যে স্যার কোনটা কি হবে, তোমরা এটাও করতে পারো যে দুটো বের করে নিতে পারো। ল্যামডা একটা বেরিয়ে গেল, আর একটা কি পসিবিলিটি রয়েছে? আর একটা পসিবিলিটি রয়েছে যে ইনফিনিটি থেকে এসে পড়বে 1/r ইন্টু 1/, এটা তো 1 ফাইনাল, কারণ হচ্ছে ফাইনাল এসে n ইকুয়াল টু 1 এ পড়েছে লিম্যান সিরিজে, মাইনাস 1/ইনফিনিটি থেকে ধরো এসেছে। তাহলে 1/λ ইকুয়াল টু কত পড়ে থাকবে আমাদের কাছে? r। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1/r। ঠিক আছে, তাহলে 1/r এর থেকে এটা নিশ্চয়ই বেশি হবে, 4r/3 বেশি হবে, কারণ 3/4 মানে হচ্ছে 1 থেকে বেশি গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি? ল্যামডা মিনিমামটা। ল্যামডা
এটা কত হয়ে যাবে মিনিমামটা। তাহলে লিম্যান সিরিজের আমাদের রেঞ্জ কত, এটাকে এইভাবে লিখে যে রেঞ্জ অফ লিম্যান সিরিজ, রেঞ্জ অফ লিম্যান সিরিজ কত হয়ে যাবে আমাদের ল্যামডা মিনিমাম থেকে ল্যামডা ম্যাক্সিমাম পর্যন্ত, এবং তার ভ্যালুটা কত হবে রেঞ্জের 1/r থেকে 4r/3, 4/3 আর ভুল বললাম, দেখ এটা হয়ে যাবে রেঞ্জ তার লিম্যান সিরিজের। এইভাবে তুমি বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুড হাম্পরে সমস্ত কিছু তোমরা বের করে নিতে পারো। এবং এখানে একটা ইনফরমেটিভ একটা কোয়েশ্চেন্স আছে তোমাদের জন্য। সেই কোয়েশ্চেন্সটা হচ্ছে, যদি কেউ জানো এটা এক্ষুনি কমেন্টে জানাও যে এটা স্যার জানি যে অ্যাটমিক হাইড্রোজেন এমিট লাইন স্পেকট্রাম কনসিস্টিং অফ ভেরিয়াস সিরিজ, অনেক কিছু, মানে একটা হাইড্রোজেন অ্যাটম ধরে নাও যে বিভিন্ন ধরনের সিরিজ সে বের করছে, মানে এনার্জি রেডিয়েট করছে, এবং তার মধ্যে কোনটা আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে আসবে। অনেক কিছু তো রেঞ্জ হয় না ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, অনেক কিছু রেঞ্জ হতে পারে, সেটা আলট্রাভায়োলেট হতে পারে, সেটা ইনফ্রারেড হতে পারে, সেটা রেডিও ওয়েভ হতে পারে, কিন্তু ভিজিবল রেঞ্জের মধ্যে কোন সিরিজের অংশটা পড়ে সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা বামার সিরিজ। এটা মনে রাখতে হবে যে বামার সিরিজ থেকে যেগুলো বেরোবে সেগুলো কি হবে আমাদের ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে, চোখে আমরা সেই আলোটাকে দেখতে পাবো যে রশ্মিটা বেরোচ্ছে। এবার বামার মানে কি, লিম্যান বামার, লিম্যান বামার, বামার মানে n=2 এসে পড়বে, ঠিক আছে, সবসময় n=2 এসে পড়বে। কোথা থেকে পড়বে n=2 এতে, মেবি 3 4 5 6 7 8। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেই হোমওয়ার্কটা করে এক্ষুনি আমাকে কমেন্টে জানাবে। তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে যে রেঞ্জটা কত হবে, রেঞ্জ কত হবে, রেঞ্জ অফ বামার সিরিজ, রেঞ্জ অফ বামার সিরিজ, এটা তোমরা একটুখানি আমাকে কমেন্টে করে এটা জানাও। ইভেন তোমাদের ল্যামডাটা বের করতে হবে, ঠিক আছে, ল্যামডা মিনিমাম কমা ল্যামডা ম্যাক্সিমাম, এটা তোমরা বের করে আমাকে একটুখানি কমেন্টে তোমরা জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। চলো দেখা যাক এবার। আচ্ছা আমাদের কি বলেছে, ইফ আর ইজ দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ইন সেন্টিমিটার, রিডবার্গ কনস্ট্যান্ট আমাদেরকে সেন্টিমিটারে বলে দিয়েছে। এবার আমাকে কি বলেছে, এবার আমাকে বলেছে দ্য হাইড্রোজেন অ্যাটম ডাজ নট এমিট এনি রেডিয়েশন অফ ওয়েভলেন্থ ইন দ্য রেঞ্জ অফ, দেখো এইটা তো আমি জানি যে এটা আমাদের লিম্যান সিরিজ এক্ষুনি বার করলাম 1/r থেকে 4/3r। এগুলো তুমি যদি বাকিগুলো ক্যালকুলেট করতে থাকো, যে লিম্যান সিরিজ ক্যালকুলেট করলাম, বামার সিরিজ যখন করবে তুমি দেখবে বামার সিরিজে এখানে চলে আসছে, তাহলে এই জায়গাটাতে আমরা দেখবো ফাঁকা। স্যার এটা ক্যালকুলেট কেন করছেন না, কারণ হচ্ছে এই জায়গাটা জানি শুধু টাইম ওয়েস্ট হবে। তোমরা যদি এটাকে বামার সিরিজটাকে করে নাও, ওই জন্য তোমাদেরকে হোমওয়ার্কটা দেওয়া হলো, যদি তোমরা হোমওয়ার্কটা করে নাও দেখবে এখানে চলে আসবে, প্যাসেন সিরিজে এখানে চলে আসবে। আর এই জায়গাটাতে আমি দেখবো যে এটা কোনো সিরিজের অংশভুক্তই নয়, এটা তোমাদের জন্য, এটাও তোমাদের হোমওয়ার্কে দেওয়া থাক। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা, যে কোনটা সিরিজের অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে কোনো সিরিজের অন্তর্ভুক্ত নয়, লিম্যান বামার প্যাশন এরকম চলে আসবে। এগুলো একটুখানি ক্যালকুলেট করতে হবে তোমরা, এক্স্যাক্টলি আমি যেভাবে ক্যালকুলেট করেছি সেইভাবে তোমরা ক্যালকুলেট করো, এখানে আর আমি এটাকে ক্যালকুলেট করে দিচ্ছি না। এবার আসছি আমরা এক্সরে, এক্সরেটা যেই মেন্স থেকে বাদ গেছে, এটা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু WBJEE টপিক, এটা WBJEE টপিক, এটা যেই মেন্স থেকে কিন্তু বাদ গেছে। আচ্ছা এক্সরেটা কি হবে, এক্সরে কি জিনিস, এক্সরে হচ্ছে প্রথম রনজেট এক্সরেটা দেখেছিল, এবং তার প্রথম এক্সরে ছবিটাও তোমরা গুগলে চালিয়ে দেখতে পারো, যে হাতে তার এঙ্গেজমেন্ট রিংটা পড়ে রয়েছে সেখানে দিয়েছে। উইলহেম রনজেন্ট প্রথম বিজ্ঞানী ছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রনজেন্ট রে বা হচ্ছে এক্সরে আবিষ্কারের জন্য, এবং তার স্টোরিটাও খুব ফ্যাসিনেটিং স্টোরি। তিনি যদি চাইতেন, রনজেন্ট যদি চাইতেন, তাহলে তিনি কিন্তু সমস্ত জিনিসের, সমস্ত এক্সরে পেটে নিয়ে রাখতে পারতেন এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতে পারতেন উনি, কারণ এক্সরে তখন এতটা রেভলিউশন ছিল, তখন ওয়ার্ল্ড ওয়ার চলছে, তখন ওয়ার্ল্ড ওয়ার তো সরি বলাটা ভুল হলো, ওয়ার্ল্ড ওয়ার না, অনেক যুদ্ধ তখন চলতো। এবার সেই যুদ্ধ চলাকালীন মানুষদের জন্য এই এক্সরেটা এতটাও মানে উপযোগী ছিল, কারণ কারো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ভিতরে হাড় কোন পজিশনে রয়েছে সেটা দেখার কাজে কিন্তু এক্সরে আসতো, কিন্তু তিনি পুরো দুনিয়ার জন্য সেটা ওপেন রেখেছিলেন তার পেটেন্টটাকে। তিনি কখনো সেটা নিয়ে টাকা কামাননি, চাইলেই তিনি কামাতে পারতেন, এত বেশি মানে উচ্চমানের ব্যক্তি ছিলেন তিনি, আর তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলো এবার আমরা আসি যে কিভাবে এক্সরে কাজ করে। এক্সরের জন্য আমাদের একটা পাইপ নিতে হয়, সেই পাইপটা হয় বায়ু শূন্য। কেন বায়ু শূন্য পাইপ নিতে হয় আমাদেরকে, তার কারণ হচ্ছে ভিতরে যদি কোনো বায়ুকণা থেকে থাকে তাহলে এই যে ইলেকট্রনগুলো ছাড়বো সেগুলো বায়ুকণার সাথে ধাক্কা লাগতে পারে। এবার বিষয় হচ্ছে যে ধরো এখানে আমি একটা ভোল্টেজ, হাই ভোল্টেজকে যুক্ত করে দিলাম, এবার হাই ভোল্টকে যখন যুক্ত করবে, এটা নেগেটিভলি চার্জ, এটা পজিটিভলি চার্জ একটা পাত, এবং এই যে পাতটা রয়েছে এই পাতটা ধরো টাংস্টেন বা মলিবডেনামের নেওয়া হলো, ধাতু, টাংস্টেন ধাতু বা মলিবডেনাম ধাতু যা কিছু তুমি নিতে পারো। তো এই ধাতুটার এখানে কি করা হলো, এখান থেকে একটা ইলেকট্রনকে, ইলেকট্রন গান বলে এটাকে, ইলেকট্রন গান থেকে কি হচ্ছে ইলেকট্রনকে ছাড়া হলো, এবং এই জায়গাটাতে এই মলিবডেনামের পাতে কি হলো, ইলেকট্রনগুলো ধাক্কা লাগলো, এবং তার ফলে দেখা যাচ্ছে এখানে একটা অদৃশ্য রশ্মি বেরোচ্ছে। এখানে দেখা যাচ্ছে নীল কালারের, কিন্তু এটা অদৃশ্য রশ্মি। তিনিও যখন ট্রাই করেছিলেন তিনি জানতেন না যে এখানে রশ্মি বেরোচ্ছে, কারণ এক্সরেকে চোখে দেখা যায় না।
তিনি সেখানে একটা ফটোগ্রাফিক প্লেট রেখেছিলেন, সেখানে দেখলেন যে তিনি এরকম রশ্মি বেরোচ্ছে। তিনি জানতেন না কী রশ্মি বলে, তিনি এক্স নাম দিয়েছিলেন, সেই এক্স রশ্মি ধরেই এটা চলে আসছে। তাহলে কী ঘটনাটা ঘটে স্যার এই জায়গাটাতে? এই মলিবডেনামের পাথটাকে আপনি যদি জুম আউট করেন, কি ঘটনা ঘটবে এই জায়গাটাতে? এই মলিবডেনামের পাথটাকে আমি যদি জুম আউট করি, আমি দেখতে পাবো যে তারা বিভিন্ন পরমাণু দিয়ে তৈরি। মলিবডেনামের পরমাণুগুলো ধরে নাও সেগুলো এরকম রয়েছে, পরমাণু রয়েছে। এবার তার মধ্যে ইলেকট্রনও রয়েছে স্যার। হ্যাঁ স্যার, ইলেকট্রনগুলো রয়েছে। ইলেকট্রনগুলো তো বিভিন্ন কক্ষপথে তারা ঘুরছে। ঠিক আছে স্যার, ঘুরুক, কোনো অসুবিধা নেই, ইলেকট্রনগুলো ঘুরছে। দেখো ভালো করে বোঝো, এই মলিবডেনামের পাথটাকে আমি জুম আউট করেছি, এখানে জুম করে ভিতরে দেখার চেষ্টা করছি যে কী ঘটনাটা ঘটছে। এবার আমি কি করেছি, এই যে ইলেকট্রনটা এসে পড়েছে, সেই ইলেকট্রনটাকে ধরো বাইরে থেকে এখান থেকে পাঠাচ্ছি। যে ইলেকট্রনটা, তার একটা তো নিশ্চয় শক্তি রয়েছে, 12mv² একটা শক্তি রয়েছে তার। সেই শক্তিটা নিয়ে এই দিক থেকে বেরিয়ে গেল। যখন সে পরমাণুর ভিতরে অর্থাৎ মলিবডেনামে যখন ধাক্কা লাগবে তার ইলেকট্রনের, তখন ইলেকট্রনগুলো নিশ্চয়ই পরমাণুর এরকম ভিতর দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক কিনা? এবং দেখা যাবে যে এই নিউক্লিয়াসের সাথে তার একটা আকর্ষণ বল ক্রিয়া হচ্ছে, এবং যে আকর্ষণ বলটা ক্রিয়া হচ্ছে তার দরুন তার একটা শক্তি হ্রাস হচ্ছে। শক্তি হ্রাস হয়ে তার শক্তি হয়ে গেছে Vm1a²। প্রথম 12mv² ছিল, এখন 12mv1a² হয়ে গেছে তার শক্তিটা। এবং এই যে শক্তি হ্রাসটা, এই শক্তি হ্রাসটাই আমাদের কি হবে? এই শক্তি হ্রাসটাই আমাদের এক্স রে হিসাবে বেরিয়ে আসবে। বোঝা গেল? এটাই আমাদের কি? এটাই আমাদের এক্স রে হিসাবে বেরিয়ে আসবে। তো এইভাবে আমাদের এক্স রে তৈরি হয়। এবার তোমরা চাইলে এটাকে আরও ক্যালকুলেট করে করতে পারো যে স্যার প্রথমে ছিল 12mv², তারপরে হয়েছে স্যার 12m, কোথায় গেল ভুল হয়ে গেল এখানটা, 12mv1a², অর্থাৎ কিছুটা শক্তি হ্রাস হয়েছে। এই শক্তি হ্রাসটাই স্যার কী হবে? এই শক্তি হ্রাসটাই স্যার hν বা এই এক্স রে কম্পাঙ্ক হিসাবে বেরিয়ে যাবে। যেটা শক্তি, এটা তোমরা ফটো ইলেকট্রিক এফেক্টে তোমরা পড়ে এসছো বা আমি তোমাদেরকে পড়িয়েছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা, কি হলো, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। সেই ভিডিওটাতে একটু লাইক করে দেবে, এই ভিডিওটাতেও একটু লাইক করে দাও। যদি চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নেবে তোমরা। আচ্ছা, এটাকে এই ধরনের যে এক্স রেগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় আমাদের কন্টিনিউয়াস এক্স রে। এগুলো আমি আসছি কন্টিনিউয়াস। এবং এখানে তো অঙ্ক চলে এলো, অঙ্কের আগে একটুখানি বলে দিই, এই জায়গাটা একটুখানি ইম্পর্টেন্ট রয়েছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস এক্স রে। কন্টিনিউয়াস এক্স রে হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে তৈরি হয়। কীভাবে তৈরি হয় এক্স রেটা? কোথায় গেল এক্স রেটাকে? যখন আমরা, এক মিনিট একটু হোল্ড করো। আচ্ছা দেখো, যদি ধরে নাও যে আমাদের একটা সেম পরমাণুটা রয়েছে, পরমাণুর এখানে এটা নিউক্লিয়াস ছিল, এবং সেই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে, এবং একটা ইলেকট্রন যখন আমি বম্বার্ড করেছি, ইলেকট্রনটা কী হবে? তার গতিশক্তি কিছুটা হ্রাস পাবে, সেই গতিশক্তিটা নিয়ে এসে বেরোবে। এবং আমি যদি এখানে একটা ওয়েভলেন্থের সাথে ইন্টেন্সিটির গ্রাফ আঁকতে চাই, স্যার এটা একটা ওয়েভলেন্থের সাথে ইন্টেন্সিটির গ্রাফ আঁকবো, তাহলে আমাদের গ্রাফটা কীরকম দেখতে হবে? আমাদের স্যার গ্রাফটা দেখতে হবে এরকমভাবে যে এটা ওয়েভলেন্থ এবং এখানে ইন্টেন্সিটি। যদি আমি গ্রাফ আঁকি স্যার, দেখা যাবে যে গ্রাফটা এরকমভাবে এইরকম চেঞ্জ হচ্ছে, কিছুটা এইভাবে চেঞ্জ হচ্ছে। কন্টিনিউয়াস এক্স রের ক্ষেত্রে, একটা কন্টিনিউয়াস এক্স রের ক্ষেত্রে স্যার এইভাবে চেঞ্জ হচ্ছে। এটাকে করার স্যার কোনো প্রয়োজন নেই, এটাকে আগের জায়গাটাতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এটা স্যার প্রয়োজনটা আমাদের আর নেই। এবার এই জায়গাটাতে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে স্যার, কন্টিনিউয়াস এক্স রে বুঝলাম স্যার, আর একটাভাবে প্রডিউস হতে পারে না? কীভাবে প্রডিউস হতে পারে বলো তো? আচ্ছা ধরে নাও যে এই যে পরমাণুটা ছিল এটা পজিটিভলি চার্জ ছিল, ইলেকট্রনগুলো বিভিন্ন পথে আমাদের ঘোরপাক খাচ্ছিল। এবার স্যার এই জায়গাটাতে একটা ঘটনা ঘটতে পারে যে ইলেকট্রনগুলো যখন ঘুরছিল, ধরে নাও এখানে ইলেকট্রনটা রয়েছে, এবার একটা ইলেকট্রন গিয়ে কি করলো, ভুল করে এই ইলেকট্রনটাকে ধাক্কা মেরে দিল। এত যাচ্ছিল, সে যখন যাবে তখন গতিশক্তি হারিয়ে গেল, সে ফোটনস বের করলো, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে সে গিয়ে তার এনার্জিটা অন্য একটা ইলেকট্রনকে দিয়ে দিল। এবার সে দেখা যাবে যে হায়ার একটা এনার্জি স্টেটে চলে যাচ্ছে। হায়ার এনার্জি স্টেটে যখন যে সে চলে যাচ্ছে, তখন তার স্থায়িত্বকাল সেখানে অনেক কম, মানে অনেক কম টাইম সে সেখানে থাকতে পারবে, এবং সেখানে থাকতে না পেরে সে তাড়াতাড়ি কী করবে, আবার নিজের স্টেটে ফিরে আসবে। এবং তখন দেখা যাবে যে খুব হাই পরিমাণে, খুব বেশি পরিমাণে সে এনার্জি ছাড়ছে। এবং তখন কি দেখা যাবে যে এই যে গ্রাফটা স্যার ছিল, সেই গ্রাফটার একটা পিক দেখা যাচ্ছে। এরকম গ্রাফটা যাচ্ছিল, যেতে যেতে এরকম হঠাৎ করে একটা পিক দেখা গেল, অর্থাৎ ইন্টেন্সিটি খুব বেশি হয়ে গেল। কারণ এই জায়গাটাতে যে hν বেরোবে, সেই hν এর মানটা অনেক বেশি হবে।
এই ধরনের পিকগুলোকে বলা হয় ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। এইগুলোকে বলা হয় কি, যে ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। এবার এখানে এই পিকটাকে বলা হয় কে আলফা, এবং এরপরে দেখা যায় যে এরকম আরও বেশ কিছু উৎপন্ন হতে পারে, সেগুলোকে কে বিটা, কে গামা। এবার স্যার কেই কেন বলবে, কে আলফা বা কে বিটা কেন বলবে, সেটাকে একটুখানি বলে দিই তোমাদের, একটু হালকা করে এক্সপ্লেন করে দিই। ধরে নাও যে কোনো রশ্মিটা যে গ্রাউন্ড স্টেটে ছিল, গ্রাউন্ড স্টেট থেকে সে ধাক্কাকে, ইলেকট্রনটা এখানে ছিল, ধাক্কাকে সে এখানে চলে এসছে, মানে সেকেন্ড n=2 চলে এসছে। এটা ধরে নাও যে কে স্তর ছিল, তারপর এল স্তর, সেই এল স্তর থেকে কি হয়েছে, এখানে চলে এসছে। তখন কি যে রশ্মিটা বেরোবে সেটাকে আমরা বলবো যে এটা হচ্ছে কে আলফা পিক। যখন এখানে চলে আসবে সেটাকে বলবো কে বিটা পিক, এরকম। এবার ধরে নাও যে এখান থেকে 3 নম্বর থেকে এল এতে এসে পড়েছে, তখন আমরা বলবো এল আলফা, তারপর এল বিটা, এরকম আমাদের চলতে থাকবে। এগুলোকে বলা হয় ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। ঠিক আছে, চলো পরের জায়গাতে যাওয়া যাক। এগুলো মোটামুটি বলার ছিল। এবার আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, তোমরা কোয়েশ্চেনটাকে পজ করো, কোয়েশ্চেনটা পজ করে নিজেরা একটু করার চেষ্টা করো। কি বলেছে কোয়েশ্চেনটাতে একটুখানি আমরা দেখে নিই, চলো। আমাদের কোয়েশ্চেনটাতে এটা রয়েছে যে ইলেকট্রন হ্যাভিং ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ল্যামডা ইজ ইনসিডেন্ট অন এ টার্গেট ইন এক্স রে টিউব। ঠিক আছে, একটা ডি ব্রগলি ওয়েভলেন্থ যা ল্যামডা, সে কি করেছে, একটা এক্স রে টিউবের উপর পড়েছে। কাট অফ ওয়েভলেন্থ অফ দ্য এমিটেড এক্স রে ইজ, আমাদের কাট অফ ওয়েভলেন্থটাকে জানতে চেয়েছে। দেখো আমাদেরকে কোয়েশ্চেনটা কি বলেছে, আমাদেরকে বলেছে একটা ইলেকট্রন, যে ইলেকট্রনটা গিয়ে মলিবডেনামে ধাক্কা লেগেছিল, এই ইলেকট্রনটা গিয়ে এখানে সোজা একটা মলিবডেনামের পাথ ছিল, দিয়ে সেখান থেকে এক্স রে বেরোচ্ছিল। এবারে মলিবডেনামে যখন ধাক্কা লেগেছে, এই এক্স রশ্মিটার ক্ষেত্রে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু কত হয়, ল্যামডা ইকুয়াল টু h/mv। এবং এই যে ইলেকট্রনটা এগিয়ে যাচ্ছে, তার তো একটা কাইনেটিক এনার্জি আছে, তার শক্তিটা কত, তার শক্তিটা হচ্ছে 12 mv², বা এটাকে স্যার p²/2m বলেও লেখা যায়। হ্যাঁ স্যার, এটা লেখা যায়, এটা আগে করিয়েছিলাম, এটা কেন এটা জিজ্ঞেস করো না, এটা করে অলরেডি তোমাদের ক্লাস 11-এর জিনিস। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি আমাদের কত হয়, কাইনেটিক এনার্জি আমাদের হয় p² কত হচ্ছে আমাদের 2m। এখানে পি এর জায়গাতে আমরা কি বসিয়ে দিতে পারি, এম ভিটাকে বসিয়ে দিতে পারি। পি মানে কি, ভরবেগ, ভরবেগের জায়গায় আমরা কত বসিয়ে দিতে পারি, m × v, বা ল্যামডা ইকুয়াল টু, আমি একটু করিয়ে দিই, h/p, v ইকুয়াল টু কত থাকবে, h/λ। পি এর জায়গায় কত বসাবো আমরা, h²/2m × λ²। স্যার এটা পড়ে রইলো আমাদের কাছে। এবার স্যার এই কাইনেটিক এনার্জিটা যেটা দিচ্ছে, সেটাই তো স্যার এই এক্স রশ্মিটাকে নির্গত করছে। স্যার এক্স রশ্মি নির্গত এটা ফ্রিকোয়েন্সি হতে h নিউ, বা স্যার hc/, এটাকে ল্যামডা বলা যায়। এবার কাট অফ বলে, কাট অফটা দাও, যে এই এতটা দিলে আমাদের কাট অফ হচ্ছে। তাহলে এই যে গতিশক্তিটা গেল, সেটা নিয়ে এসে কী হলো, ইলেকট্রনটা বেরোলো। এবার এটার জায়গায় কাইনেটিক এনার্জিকে আমি বসিয়ে দিতে পারি, যে hc/λc বসিয়ে দিতে পারি, ইকুয়াল টু h²/2m × λ²। আমাকে কি চেয়েছে, আমাকে কাট অফ ওয়েভলেন্থ ল্যামডার ভ্যালুটা চেয়েছে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত, h এখানে কেটে দাও তুমি, কত পড়ে থাকবে আমাদের ল্যামডা সিটা, ল্যামডা সিটা আমাদের পড়ে থাকবে 2m λ²c বাই নিচে h, 2m λ²c/h। এটা আমাদের কি হলো, সি এরটা অ্যান্সার। বোঝা গেল কি হলো, কি হলো বোঝা গেল। এটা পুরো কাইনেটিক এনার্জি যেটা এখানে পড়েছিল, সেই কাইনেটিক এনার্জিটাই আমাদের এক্স রশ্মি বের করবে, বা hc/λটা আমাদের এই শক্তিটাতে চেঞ্জ হবে। চলো এবার আসছি আমরা নিউক্লিয়ার ফিজিক্সে। নিউক্লিয়ার ফিজিক্সে ঢোকার মুখে আমি একটু বলে দিই যে পরমাণু গঠনে আমরা কি পড়েছিলাম। পরমাণু গঠনে আমরা পড়েছিলাম যে একটা মোট গোটা পরমাণুটার ক্ষেত্রে, অর্থাৎ তার নিউক্লিয়াস, ভিতরে তার নিউক্লিয়াস থেকে বাইরে পুরো ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরে, এই সব জিনিসগুলো আমরা পড়েছিলাম। কিন্তু এখন আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে বাইরের ইলেকট্রন সব তুমি ভুলে যাও, ভিতরে শুধু নিউক্লিয়াসটাকে ধরো, এবং ভিতরে নিউক্লিয়াসটাকে ধরে তার বিভিন্ন সায়েন্স তুমি খোঁজো যে কী রয়েছে না রয়েছে। এসব হচ্ছে বিজ্ঞানীদের কাজ, তারা এইসব নিয়েই কাজ করে, যে ভিতরে নিউক্লিয়াসটাকে ধরো, তার ভিতরে কী রয়েছে না রয়েছে সমস্ত দেখো। যখন আমরা পরবর্তীকালে অনেক রিসেন্টলি আবিষ্কার হয়েছে এগুলো, যে নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন এবং নিউট্রন এই সমস্ত নিয়ে তৈরি একটা নিউক্লিয়াস। এবার প্রোটন নিউট্রনগুলো আমরা জানি যে প্রোটনটা ধনাত্মক থাকে, এটার কোনো চার্জ নেই। এবার এদের মাস রয়েছে একটা, সেই মাসগুলো আমি আসি। একটা প্রোটনের ভর কত, প্রোটনের ভর 1.6725 × 10⁻⁻27 কেজি মতো। একটা নিউট্রনের ভর কত, এটা প্রোটনের ভর মাস, একটা নিউট্রনের ভর কত, এগুলোকে মনে রাখতে হবে তোমাকে। নিউট্রনের ভর 1.6750 × 10⁻⁻27 কেজি, এগুলোকে মনে রাখতে হবে। এবং ইলেকট্রনের ভর তো খুবই কম, 9.1 × 10⁻31 কেজি। এবার সাইজ অফ দ্য নিউক্লিয়াস, দেখো সাইজটাকে বলার আগে বলে রাখি যে একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে তার রেডিয়াস, একটা নিউক্লিয়াসের রেডিয়াস
একটা পরমাণু রেডিয়াস না, একটা নিউক্লিয়াসের রেডিয়াস যদি আর হয়, ক্যাপিটাল আর, পরমাণু মানে হচ্ছে এই পুরোটা, একটা কক্ষপথ রয়েছে, সেই কক্ষপথের রেডিয়াস এসব কিছু জানতে চাইছি না। একটা নিউক্লিয়াসের রেডিয়াস যদি আর হয়, সেটা সবসময়, এটাকে মনে রাখতে হবে, আরটা সবসময় ভ্যারি করবে তার ভর সংখ্যার 1/3 ঘাতে। ভর বলতে ভর সংখ্যা, এটা তোমরা ক্লাস 10এও পড়েছিলে যে ভর সংখ্যা কাকে বলে। ভর সংখ্যা আমাদের কি, ভর সংখ্যা মানে হচ্ছে আমাদের মোট প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এগুলো সংখ্যার যোগফলটাকে আমরা ভর সংখ্যা বলি, এবং সেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করি। এটাকে কিন্তু মনে রাখতে হবে। এবং এই যে আর নটটা, আর ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট বসবে, আর নট ইন্টু এ টু দি পাওয়ার 1/3, ব্যাস। এটাই আর নট হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট রাশি। এই রাশিটাকে আমাদেরকে একটু দেখে রাখতে হবে, ঠিক আছে। চলো এবার পরের জায়গাতে আসি। আচ্ছা, এর একটা ভ্যালু রয়েছে, এর ভ্যালুটা হচ্ছে 1.2, আর নটের একটা ভ্যালু রয়েছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার -15 এত মিটার মতো। এটাকে তোমরা, এই কনস্ট্যান্টটাকে একটু মনে রাখতে হবে তোমাদের। পরের জায়গাতে আসি। পরের জায়গাতে আসার আগে আরেকটা জিনিস বলে রাখি, যে অ্যাটমিক মাস ইউনিটটা আসার আগে আরেকটা বলে রাখি, নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু কনস্ট্যান্ট। যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে তার ঘনত্ব কী হয়, কনস্ট্যান্ট। ঘনত্ব মানে জানো তো, ভর বাই আয়তন। সেটা একটা হিলিয়াম অণুর ক্ষেত্রেও তার পরমাণু, তার নিউক্লিয়াস যতটা ঘনত্বের থাকবে, ইউরেনিয়ামের ক্ষেত্রেও ততটা ঘনত্বের, এবং সেটা একটা রেডিয়ামের ক্ষেত্রে বা একটা লোহার ক্ষেত্রেও একই ঘনত্বের থাকবে। নিউক্লিয়াসের ঘনত্ব আমাদের কি হয়, কনস্ট্যান্ট হয়। অর্থাৎ আমাদের যে কোনো পরমাণুর যে নিউক্লিয়াসটা থাকবে তার ডেনসিটি আমাদের কি হবে, কনস্ট্যান্ট একটা রাশি হবে। এবার সেটার প্রমাণটা তোমাদের এইচএসে লাগে, বাট এটা ডাব্লিউবিজিএতে লাগে না। এবং কনস্ট্যান্টটার ভ্যালুটা কত, প্রত্যেকটা নিউক্লিয়াসের ঘনত্ব 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 17 কেজি পার মিটার কিউব, এটা যেন মনে থাকে, ঠিক আছে। যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে তার ঘনত্ব কিন্তু কনস্ট্যান্ট এবং তার কিছুর উপর নির্ভর করে না। এবার আসছে আমরা এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, বা এটাকে ইউনিফাইড মাস ইউনিট ইউ দিয়েও চিহ্নিত করে। এএমইউ বা ইউ যা কিছু তোমরা চাইলে বলতে পারো। এটা কি বলছে, যে ডাল্টন এটা এইভাবে ইউনিফাই করেছিল যে একটা কার্বন পরমাণুর 1/12 অংশকে, একটা কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে আমরা কি বলি, যে অ্যাটমিক মাস ইউনিট বলি। এবার একটা কার্বন পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন রয়েছে, 12টা প্রোটন রয়েছে, আমরা জানি। সে 12টা প্রোটনের মধ্যে ও কি বলছে, যে ওই 1/12 অংশ, অর্থাৎ একটা প্রোটনের ভরই কম বেশি হয়ে থাকবে। তাহলে ওই একটা ইউনিফাইড মানে 1 এএমইউ বা 1 ইউ যদি বলি, সেটা কত আসবে আমাদের, সেটা 1.6, পুরোটা লিখছি না, ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি মতো আসবে, ঠিক আছে। এটা যেন মনে থাকে, বা 1 এএমইউ বা 1 ইউনিফাইড মাস ইউনিট ইউ ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি। চলো পরের জায়গাতে চলে আসা যাক, সময় নষ্ট না করে পরের জায়গাতে চলে আসি। পরের জায়গাটা দেখো, এগুলো একবারেই তোমরা ক্লাস 10 থেকে পড়েছো, 11-এ পড়েছো, 12-এ, এগুলো নিয়ে আর আলোচনা করছি না। আইসোটোপ কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোটোন কাকে বলে, নোটের মধ্যে অবভিয়াসলি দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের সিলেবাসে দিয়েছে এটা, যে আইসোটোপ হচ্ছে সেম নাম্বার অফ আমাদের অ্যাটমিক নাম্বার সেম থাকবে, বাট ভর সংখ্যা আলাদা হবে। এইভাবে জিনিসগুলো রয়েছে, একটুখানি তোমরা দেখে নেবে যে তাদের ডিফারেন্সগুলো কি, এগুলো ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাস এনার্জি রিলেশন। মাস এনার্জি রিলেশন অর্থাৎ হচ্ছে একটা ভরকে যদি শক্তিতে রূপান্তর করি, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছিলাম, যে ভর এবং শক্তি হচ্ছে তাদের কি বলে ওটাকে, যে কোনো চেঞ্জ হয় না, সেগুলো মহাবিশ্বে কিছু তাদেরকে করা যায় না, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখব যে ভরও সৃষ্টি করা যায়, আমাদের শক্তিও সৃষ্টি করা যায়, এবং ভর থেকে শক্তিও চেঞ্জ হয়, যেটা সর্বপ্রথম আমাদের বিজ্ঞানী আইনস্টাইন দেখিয়েছিলেন, যে ভর শক্তির তুল্যতা। একটা যদি 1 গ্রামের একটা ভরকে আমি যদি শক্তিতে রূপান্তর করি, তাহলে আমরা কতটা শক্তি পাবো, সেটা সর্বপ্রথম কে দেখিয়েছিলেন, আমাদের বিজ্ঞানী আইনস্টাইন। এবং তিনি দেখিয়েছিলেন যে যদি ডেলএম পরিমাণে কোনো ভর চেঞ্জ করা হয়, তার জন্য যে উৎপন্ন শক্তিটা হবে, এনার্জি, সেটা কত হবে, সেটা হবে ডেল এম সি এর স্কোয়ার, ইয়েস, এমসি স্কোয়ার ইকুয়াল টু এমসি স্কোয়ার। কত ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসা হচ্ছে না, যে যদি একটা ডেলএম এনার্জি, ডেলএম মাসকে যদি এনার্জিতে কনভার্ট করা হয়, তাহলে আমাদের কত এনার্জি পাবো, ডেলএম ইন্টু সি স্কোয়ার, যেখানে সি কি, সি হলো স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট। তাহলে আমি বলবো তোমাকে 1 এএমইউ বা 1 এইউকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি, এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি, আমরা কত এনার্জি পাবো, আমরা পাবো যে ই ইকুয়াল টু 1 এএমইউ মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -27 এত কেজি ইন্টু সি স্কোয়ার 3 ইন্টু তোমার কত দাঁড়াবে 10 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। এবার এটাকে আমি যদি, এটা জুলে আসবে, আমি যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, আমি এটা পাবো এনার্জিটা 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এত শক্তি পেয়ে যাবো শুধুমাত্র একটা এনার্জিকে আমরা চেঞ্জ করলে, শুধুমাত্র 1 এমইউকে যদি আমরা চেঞ্জ করি, আমরা এতটা পরিমাণে শক্তিকে পাবো। তাহলে তুমি ভাবো, একটা ইটকে যদি আমরা শক্তিতে চেঞ্জ করি, কতটা পাওয়া যাবে,
প্রচুর শক্তি পাওয়া যায়, প্রচুর। এবার ওই জন্য অ্যাটমিক বোমাগুলো এখান থেকে এসেছিল। রবার্ট জে ওপেনহাইমার সর্বপ্রথম অ্যাটমিক বোমা তৈরি করেছিলেন। ইউরেনিয়াম মৌলকে তিনি এরকমভাবে বিভাজন করেছিলেন এবং তার যে মাস্টার চেঞ্জ হচ্ছে সেটাকে তিনি কি করেছিলেন, ওখানে চেঞ্জ করে দিয়েছিলেন। এটা দেখো যেই মেন্সে 2024-এর কোয়েশ্চেন, সেটা আমাকে কি বলেছে যে 1 গ্রাম অফ সাবস্টেন্সকে আমরা কি করেছি, আমরা চেঞ্জ করেছি এনার্জিতে, আমরা কতটা এনার্জি পাবো। এখানে দেখো ইলেকট্রন ভোল্ট আমাদের রয়েছে। ইলেকট্রন ভোল্টে যদি আমাদের থাকে তাহলে আমরা জানি আমাদের কিভাবে করতে হয়। টোটাল এনার্জি কত হয় আমাদের, ডেল এম সি স্কোয়ার, ডেল এম ইন্টু সি স্কোয়ার। ডেল এমটা আমাকে বলেছে 1 গ্রাম, তাহলে 1 × 10⁻³ কেজিতে করবো, ইউনিট আমাদেরকে ঠিক রাখতে হবে। সি এর মান 3 × 10⁸ তার স্কোয়ার ইকুয়াল টু 10⁻³ ইন্টু 9 ইন্টু 10⁻16 এত জুল। এনার্জিটা জুলে আছে, জুল থেকে আমাদেরকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কাকে দিয়ে ভাগ করতে হবে আমাকে, এটা যদি আমি ইলেকট্রন ভোল্টেজে দেখি আমাকে 10⁻⁻, এটা কেটে দাও, 9 ইন্টু 10⁻, কত হবে এটা 13, যদি পড়ে থাকে বাই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ এত ইলেকট্রন ভোল্ট আমি পেয়ে যাব। চলো এটাকে যদি আমি কনভার্ট করি কত, আমার প্রচুর বেশি আসবে, 32 আসবে। 5.6 ইন্টু 10⁻, এটা কত আছে 29, 30 একত্রিশ 32, তাহলে 32 ইলেকট্রন ভোল্ট। এবার এটা যদি 6 কমিয়ে নিই তাহলে কত আসবে, এটা এনার্জিটা আসবে 5.6 ইন্টু 10⁻26 মেগা ইলেকট্রন ভোল্ট। কারণ 10⁻6 মানে কত, এগুলো বলার তো কিছু নেই। আর 10⁻6টাকে আমরা কি ধরি, এটাকে ধরি মেগা, এটাকে মেগা ধরে কাজ করি, তাহলে এত মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, প্রথমেরটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো 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 চলো, ঝটাপট 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 ঝটাপট। পরের জায়গাতে আসি। আচ্ছা, মাস ডিফেক্ট বলে একটা জিনিস হয়, যে জিনিসটা তোমাদের সিলেবাসে রয়েছে। মাস ডিফেক্ট কি জিনিস, ধরে নাও যে একটা নিউক্লিয়াস গঠন হচ্ছে, একটা নিউক্লিয়াস কি হচ্ছে, গঠন হচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে নিউক্লিয়াসটার যে ভর ছিল, মোট ভরটা, নিউক্লিয়াস ভিতরে একটা ছিল, এটা পজিটিভলি চার্জ, অবভিয়াসলি এখানে প্রোটন নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন দুজনে ভাই ভাই একসাথে রয়েছে। এবার এদের একটা নির্দিষ্ট মাস আছে, প্রোটন ভর, ইলেকট্রনের এই পুরো নিউক্লিয়াসটার একটা নির্দিষ্ট কি রয়েছে, ভর রয়েছে। ভরটা কার ভর, এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। টোটাল ভালো করে বুঝবি, নিউক্লিয়াসের ভর, এমটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। এবার এইটাকে আমি একটা মাপলাম যে নিউক্লিয়াসের ভর একটা রয়েছে। এবার এর মধ্যে ধরছি আমি দুটো প্রোটন দুটো নিউট্রন এরকম রয়েছে, তাদেরকে যখন আলাদা করে নিচ্ছি, আলাদা আলাদা তাদের ভর যদি মাপছি, তখন আমি দেখছি এই ভরের থেকে যেন সেই ভরটা বেশি হচ্ছে। কি বললাম, বোঝা গেল? ধরে নাও যে আমার কাছে দুটো প্রোটন আর দুটো নিউট্রন রয়েছে, তাদের ভরগুলো আমি একসাথে মাপলাম, অ্যাজিউম করবে তাদের ভরগুলোকে আমি একসাথে মাপলাম যে সেই ভরটা হচ্ছে 10 গ্রাম মতো। গ্রাম বলাটাও কি ভুল, আমাকে অড লাগছে, যাই হোক 10 গ্রাম মতো। তাদেরকে আলাদা করে আমি মেপেছি যে 10 গ্রাম হয়েছে তারা। তাদেরকে যখন একসাথে মিশিয়ে দিলাম, একসাথে মিশিয়ে আমি একটা তাদেরকে দিয়ে নিউক্লিয়াস তৈরি করলাম। যখন নিউক্লিয়াসটা তৈরি করছি তার ভর দেখা যাচ্ছে 9 গ্রাম মতো হচ্ছে, তাহলে বাকি 1 গ্রাম কোথায় গেল? এটাই হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এটার জন্য কি হচ্ছে আমাদের, এবার আসবো আমরা যে নিউক্লিয়ার বল কীভাবে সৃষ্টি হচ্ছে। কিন্তু এই ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটছে, যে আমরা কি দেখছি যে মোট নিউক্লিয়াসের ভরটা আলাদা আলাদাভাবে এদের ভরের থেকে কম হচ্ছে। ধরে নিচ্ছি আমি টোটাল আমি এন সংখ্যক আমাদের ইলেকট্রন রয়েছে, আমি ধরে নিচ্ছি, সরি এন সংখ্যক আমাদের প্রোটন আছে, আমি এটাকে দেখে নিচ্ছি। ধরে নাও পি হচ্ছে প্রোটনের, ধরো ভর হচ্ছে এমপি, এবং টোটাল একটা যে কোনো নিউক্লিয়াসের মধ্যে পি সংখ্যক প্রোটন রয়েছে, এবং আমি ধরে নাও এন সংখ্যক হচ্ছে আমাদের টোটাল নিউট্রন রয়েছে, এবং নিউট্রনের ভর হচ্ছে এমএন। তাহলে তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি যদি মাপতে চাই যে টোটাল প্রোটনের ভর কত, একটা প্রোটনের ভর এমপি, টোটাল পি সংখ্যক প্রোটনের ভর পি ইন্টু এমপি, প্লাস হচ্ছে আমাদের এন হচ্ছে একটা নিউট্রনের ভর হচ্ছে এমএন, এন সংখ্যক নিউট্রনের ভর এন ইন্টু এমএন, এটা হচ্ছে তাদের টোটাল ভর আলাদা আলাদাভাবে। এবার তাদেরকে মিশিয়ে যখন আমি একটা নিউক্লিয়াস বানিয়েছি, তার ভর হচ্ছে এম, এবং তাদের ভরের মধ্যে একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এই যে ডিফারেন্সটা, এটাকেই বলছি আমি যে এই ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এটাকে কি বলা হয়, এটাকে বাংলায় বলা হয় ভর ত্রুটি। এটাকে বাংলায় বলা হচ্ছে ভর ত্রুটি। এবং এই যে ভর ত্রুটিটা ঘটছে, অর্থাৎ ওই 1 গ্রাম মতো যেটা কম হচ্ছে, সেই 1 গ্রামটা দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসটাকে এক কাছে ধরে রাখার জন্য একটা শক্তিতে ইউজ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা নিউক্লিয় বন্ধন শক্তি বলে চিহ্নিত করছি। কি করছি আমরা, যে ভরটা কমে যাচ্ছে, সেই ভরটা দুটো, তুমি ভাবো এতদিন ধরে তোমরা পড়ে আসছিলে যে প্রোটনগুলো একসাথে অবস্থান করছে, কখনো কি ভেবে দেখেছো যে প্রোটনগুলো এক কাছে থাকছে কিভাবে? একে অপরকে তো বিকর্ষণ করবে, তারা তো সরে যাবে, কারণ নিউট্রনের তো কোনো চার্জই নেই।
তারা এইভাবে থাকছে। এই যে বিকর্ষণ বলটার এগেনস্টে তাদেরকে ধরে রাখতে হচ্ছে, ধরে রাখতে গিয়ে তাদের একটা শক্তি অপচয় হচ্ছে বা একটা শক্তি লাগছে। সেই শক্তিটা কে দিচ্ছে? এই ভর ত্রুটিটা। যে ভরটা কমে যাচ্ছে সেই ভরটা শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। কত শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে? সেই শক্তিটা হচ্ছে এই যে ডেল এম ইন্টু সি স্কোয়ার শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে। এটাকেই আমরা বলবো যে এই শক্তিটা কি? বন্ধন শক্তি। টোটাল কত? পি ইন্টু এমপি প্লাস এন ইন্টু এম এন মাইনাস এম ইন্টু সি এর স্কোয়ার। চলো এবার তাহলে আমরা এগুলো দেখে নিলাম। আর আমাদের কিছু সেরকম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেটা পড়ানো হলো। এখান থেকে কোশ্চেন WBJEE বা যেই মেন্সে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এবার বাইন্ডিং এনার্জি কি জিনিস? বাইন্ডিং এনার্জি হচ্ছে এই যে এনার্জিটা এখানে খরচ হলো, সেই এনার্জিটা নিউক্লিয়াসকে একসাথে ধরে রাখতে কাজে লাগে এবং সেই এনার্জিটাকে আমরা কি বলি? বাইন্ডিং এনার্জি। এবং এই যে বাইন্ডিং এনার্জি যেটা করলাম, সেই বাইন্ডিং এনার্জিটাকে আমি যদি ভর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাবো? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। নিউক্লিয়ন কথার অর্থ হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে যারা অবস্থান করছে তাদেরকে নিউক্লিয়ন বলে, অর্থাৎ নিউক্লিয়াসের সদস্যদের। নিউক্লিয়াসের সদস্য কারা রয়েছে? নিউক্লিয়াসের সদস্য রয়েছে প্রোটন আর নিউট্রন, তাদেরকে আলাদা আলাদাভাবে নিউক্লিয়ন বলা হয়। তো বাইন্ডিং এনার্জি পাই যদি আমি ভর সংখ্যা করে দিই, ধরে নাও যে টোটাল ভর সংখ্যা যে 50টা ভর সংখ্যা রয়েছে, 50 ভর সংখ্যা বা 56 ফেরিকের ক্ষেত্রে, এবং তার বন্ধন শক্তি রয়েছে কিছু একটা, তাহলে প্রত্যেকটা আধান পিছু বা প্রত্যেকটা তোমার নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি কত হবে? এত। এবার তুমি ভাবো যার নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি যত বেশি, একটা নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি যত বেশি তার স্থায়িত্ব তত বেশি। বন্ধন শক্তি বেশি তো তাকে ভাঙা কি করে যাবে? তারা তো আরও বেশি স্টেবল হয়ে থাকবে তারা, না? যে কোনো জায়গাতে তুমি ভাবো একটা পাড়ার মধ্যে সমস্ত রয়েছে লোকরা যারা বড় লোক, তাহলে সেই জায়গাটাতে তুমি মানে যে ভাঙবে কি করে সেই জায়গাটা? তাই নিউক্লিয়াস পিছু বন্ধন শক্তি বা নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি যার যত বেশি সে তত বেশি স্থায়ী। আমি যদি এই নিউক্লিয়ন পিছু বন্ধন শক্তি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সাথে আমি যদি মাস নাম্বারে একটা গ্রাফ আঁকি, গ্রাফটা এক্স্যাক্টলি এরকম দেখতে হবে। এবং এখানে আমি দেখতে পাবো একটা জায়গা যেখানে হচ্ছে ফেরিক আছে বা লোহা আছে। লোহার বন্ধন শক্তি নিউক্লিয়ন পিছু সব থেকে বেশি হয়। তাই লোহা হচ্ছে সব থেকে স্থায়ী একটা মেটেরিয়াল, কারণ লোহার বন্ধন শক্তি কি? সব থেকে বেশি বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন পিছু। এবং আমি যত এগিয়ে যাব, অর্থাৎ যত আমি ভর সংখ্যা বাড়াবো, দেখা যাবে একটা মুভমেন্টে এরকম আসবে যে এই জায়গাটাতে ইউরেনিয়াম বলে একটা মৌল থাকবে। যে ইউরেনিয়াম মৌলটা দেখা যাচ্ছে যে তার সাইজটা এতটা বেশি হয়ে গেছে যে সে আর নিজেকে ধরে রাখতে পারবে না, অর্থাৎ ইউরেনিয়ামটা নিজে নিজে কী হবে? ভেঙে যাবে, যেটা পরে গিয়ে দেখবো আমি নিউক্লিয় বিভাজনে। তাই এই জায়গাটাকে, এই গ্রাফটাকে ভীষণ 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 ইম্পর্টেন্ট। এইচএসের ক্ষেত্রে তো আমি বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই আমাদের এক্সামের ক্ষেত্রেও WBJEE বা JEE মেন্সের ক্ষেত্রেও এই জায়গাটাকে আমাদেরকে একটু মনে রাখতে হবে। চলো এখান থেকে দেখা যাক কিছু MCQ যেটা 24 সালে বা তার আগে এসছে, সেই MCQটাকে দেখে নেওয়া যাক। হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন রেসপেক্ট অফ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি? চারটে স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে আমাদের ট্রু কী হবে? তোমরা ভিডিওটা পজ করে আমাকে অ্যান্সারটা করো। দেখো কি বলেছে। দ্য মাস এনার্জি অফ এ নিউক্লিয়াস ইজ লার্জার দ্যান দ্য টোটাল মাস অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রোটনস অ্যান্ড নিউট্রনস। কী বলেছে? প্রথমটাই ভুল। প্রথমটা বলেছে মাস অফ দ্য নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের ভর সেটা কি বলেছে? লার্জার, বেশি। নিউক্লিয়াসের ভরটা বেশি, আলাদা আলাদাভাবে যদি যোগ করি তাদের থেকে বেশি নিউক্লিয়াসের, সেটা তো নয়। আলাদা আলাদাভাবে যোগ করলে আমি দেখছি বেশি, আর একসাথে নিয়ে এলে আমি দেখছি কম। সেই কমটা কী হচ্ছে? সেই ভরটা কী হচ্ছে? তাদেরকে একসাথে জুড়ে রাখতে কাজে লেগে যাচ্ছে। যেরকম ভাবলাম আলাদা আলাদা করে 10 হচ্ছে, একসাথে যখন নিয়ে আসছে তখন 9 হয়ে যাচ্ছে। যে 1 গ্রাম মতো যে ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে এদেরকে একসাথে রাখতে শক্তিটা ইউজ হয়ে যাচ্ছে। তাহলে প্রথমটাই ভুল, প্রথমটাই আমাদের ভুল চলে এসছে। সেকেন্ড আমাদের কি বলেছে? দ্য মাস এনার্জি ইফ এ নিউক্লিয়াস কুড বি সেপারেটেড ইন্টু নিউক্লিয়াস, যদি নিউক্লিয়াসে এদেরকে ভাগ করা হয়, অ্যান্ড এনার্জি ইকুয়াল টু দ্য বাইন্ডিং এনার্জি উড হ্যাভ টু বি ট্রান্সফার টু দ্য পার্টিকেলস ডিউরিং দ্য সেপারেটিং প্রসেস। কী বলেছে দেখো, নিউক্লিয়াসকে যদি আলাদা করা হয় তাহলে এনার্জিটা, এই বাইন্ডিং এনার্জি যতটা ছিল ততটা হচ্ছে কি হয়ে যাবে? এই পার্টিকেলগুলোর মধ্যে চলে যাবে। এটা সত্যি কথা। যদি একসাথে থাকে, যে বাইন্ডিং এনার্জিটা লাগছিল, আলাদা করে চলে এলে আলাদা আলাদা ভর তো তাদের পেয়ে যাবে, অর্থাৎ এনার্জিটা তো দু জায়গাতে চলে আসছে আমাদের। তাহলে এটা ঠিক, এনার্জিটা দুটো পার্টিকেলের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, পার্টিকেলসগুলোর মধ্যে। নেক্সট কি বলেছে? দ্য বাইন্ডিং এনার্জি ইজ এ মেজার অফ হাউ ওয়েল দ্য নিউক্লিয়াস হেল্ড টুগেদার। এক্স্যাক্টলি এটা ঠিক, এটাই তো ছিল যে বাইন্ডিং এনার্জি কী জিনিস। বাইন্ডিং এনার্জি মানেই তো এটা, যে বাইন্ডিং এনার্জি কি, যে কতটা ভালোভাবে নিউক্লিয়াসগুলো এক কাছে থাকছে। বাইন্ডিং এনার্জি যত বেশি তত ভালোভাবে তারা থাকছে। এবং লাস্ট বলেছে নিউক্লিয়ার ফিশন ইজ সামহাউ রিলেটেড টু অ্যাকোয়ারিং হায়ার বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়ার ফিশন অর্থাৎ নিউক্লিয়ার বিভাজনটা তোমাদের একটু পরেই পড়াবো, এখন নেই। সেই বিভাজনটা কি হয়েছে? যে বাইন্ডিং এনার্জির কোনোভাবে একটা রিলেটেড, সেটা ওটাই বলেছে নিউক্লিয়ার রিলেটেড অ্যাকোয়ারিং হায়ার বাইন্ডিং এনার্জি। এটাই মানে অ্যাকচুয়ালি এটাই তো ঠিক। চলো এই তিনটা তাহলে আমাদের ঠিক আছে, 2, 3, 4টা এইটা স্টেটমেন্টটা আমাদের
স্টেটমেন্টটা আমাদের ঠিক কি হচ্ছে জানি না বোর্ডটাতে। চলো এবার আসছি আমরা রেডিও অ্যাক্টিভিটিতে। রেডিও অ্যাক্টিভিটির পার্টটাও আমাদের কিন্তু যেই মেন্স থেকে বাদ গেছে রেডিও অ্যাক্টিভিটির জায়গায়, এটা শুধুমাত্র WBJEর শুধুমাত্র এটা WBJEতে রয়েছে। যা বাবা কি হচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যদি আমি কথা বলতে চাই যে রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস। রেডিও অ্যাক্টিভিটি কিছু ভারী মৌলের পরমাণু রয়েছে, কিছু ভারী মৌলের পরমাণু অর্থাৎ যাদের ভর সংখ্যা খুব বেশি, তারা আর একসাথে থাকতে পারছে না। যেরকম হচ্ছে ইউরেনিয়াম, ইউরেনিয়ামে দেখছি 238 বা 235, অনেক বেশি তার ভর সংখ্যা। এত ভর সংখ্যা নিয়ে সে থাকতে পারছে না একসাথে, কারণ নিউক্লিয়াসকে যদি স্থায়ী থাকতে হয় তাকে একটু ভর সংখ্যা কমিয়ে নিলে ভালো হয় না। তাহলে তোমরা বলবে স্যার তাহলে ফার্স্ট প্লেস ওরা তৈরি হলো কেন, যদি একসাথে থাকতে পারবে না তারা তৈরি হলো কেন? পৃথিবী বা ইউনিভার্স যখন তৈরি হচ্ছিল তখন অনেক মৌল এমন তৈরি হয়ে গেছে, সেই কন্ডিশনে হাই প্রেসার হাই টেম্পারেচার এই সমস্ততে তৈরি হয়ে গেছে তারা। অর্থাৎ পৃথিবী তৈরির সময় ইউরেনিয়াম অলরেডি তৈরি হয়ে গেছে ওই চাপেতে, কিন্তু এখন তো কন্ডিশন আলাদা, এখন তো ঠান্ডা হয়ে গেছে পৃথিবী। যদি ঠান্ডা হয়ে যায় পৃথিবী তাহলে আমরা কি দেখতে পাবো, তাই রেডিও অ্যাক্টিভিটিতে আমরা দেখতে পাচ্ছি হায়ার যে সমস্ত রয়েছে পরমাণুগুলো রয়েছে 235 বা 238, এরা ভেঙে গিয়ে কি ছোট ছোট একটা পরমাণুতে আমাদের তৈরি করে দেবে এবং আমাদের বিভিন্ন প্রচুর পরিমাণে শক্তি। ভাবো তোমরা এরা একসাথে রয়েছে, একসাথে থাকার ফলে একটা বাইন্ডিং এনার্জি ছিল, যখন তারা আলাদা হয়ে যাবে এনার্জিগুলো কি হবে, সেপারেট হয়ে যাবে, এনার্জিগুলো আমাদের বাইরে রিলিজ হয়ে যাবে, এইভাবে আমাদের অ্যাটমিক বোমা তৈরি হয়। এবার রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে রেডিও অ্যাক্টিভিটি মানে খুব ধীর প্রসেস, মানে অনেক দিন ধরে হয়ে যায় এরকম জিনিসটা ঘটে। এবার তুমি ধরে নাও রেডিও অ্যাক্টিভিটির ক্ষেত্রে একবারে প্রথমে কোনো একটা আমাদের জায়গা ছিল, সেখানে N0 পরিমাণে বা N0 পরিমাণে আমাদের পরমাণু ছিল, এবং কিছু সময় পর DT সময় পর দেখছি সেখানে কিছু পরিমাণে অবশিষ্ট রয়েছে, N পরিমাণে অবশিষ্ট রয়েছে মৌলের পরমাণু। তারা ভেঙে গিয়ে এনার্জি রিলিজ করতে থেকেছে এবং পুরো ইউরেনিয়ামগুলো কমে এতটুকু হয়েছে। তাহলে আমরা যদি বিক্রিয়ার হার জানতে চাই DNDT, সেটা বলছে সেটা ভ্যারি করবে N এর সাথে, অর্থাৎ যত পরিমাণে অবশিষ্ট পরমাণু থাকবে বিক্রিয়ার হার তত বেশি হবে। DNDT অর্থাৎ এই যে ভাঙার প্রসেসের বৃদ্ধিটা বা ভাঙার প্রসেসটা, DNDT কার সাথে ভ্যারি করবে, N এর সাথে ভ্যারি করবে, বা DNDT ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লাগবে, সেই কনস্ট্যান্টটাকে মাইনাস ল্যামডা দিয়ে চিহ্নিত করবে। স্যার কেন মাইনাস? কারণ এটা কমছে, এটা বাড়ছে না। এটাকে যদি আমি হিসেব করতে চাই যে স্যার কত হচ্ছে, আমি দাঁড়াও করে দিচ্ছি, DN বাই N ইকুয়াল টু মাইনাস ল্যামডা ইন্টু DT। এবার দুটোর দিকে যদি আমি ইন্টিগ্রেশন করি স্যার আমার কাছে কত পড়ে থাকবে, যে LN ধরে নাও প্রথমে ছিল N0 তারপর হয়েছে N, তাহলে আপার লিমিট বাই লোয়ার লিমিট ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে মাইনাস ল্যামডা টি এর গ্রাফ স্যার আমাদের কীরকম হয়, মাইনাস ল্যামডা টি এর গ্রাফ আমাদের আলাদা কিছুই নয়, এরকম দেখতে হয় গ্রাফ স্যার, এরকম দেখতে হয় স্যার, কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয় যে প্রথমে N0 ছিল কমতে কমতে এরকম চলতেই থাকবে আজীবন। এই জায়গাটা একটুখানি ভুল হয়ে গেল, উপরে উঠে গেছে, কখনোই উপরে উঠবে না, এটা কি হবে হামেশাই এটা নিচের দিকে এরকম চলতেই থাকবে। এখানে ছিল আমাদের N0, আমি যদি টি এর সাথে N এর জানতে চাই যে কীভাবে চেঞ্জ হচ্ছে, সেটা কী হবে, কমেই যাবে কমেই যাবে কমেই যাবে। এবং এই জায়গাটাকে আমি যদি ই টু দি পাওয়ার ঘাতে লিখি N বাই N ইকুয়াল টু N0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি, এখানটা একটুখানি দেখে নাও। এখান থেকে রেডিও অ্যাক্টিভিটি থেকে WBJEতে বেশ কোশ্চেন্স আসে, কিন্তু রেডিও অ্যাক্টিভিটি থেকে ভালো রকমের কোশ্চেন্স তোমাদেরকে দেয়। এবার আসবো আমরা অর্ধায়ু কী জিনিস। অর্ধায়ু হচ্ছে এই যে ডিকে লটা এখানেই ছিল, যাই হোক আমি ওখানে করে ফেলেছি। এবার আসবো আমরা হাফ লাইফ নিয়ে। কোনো মৌলের হাফ লাইফ কী জিনিস, হাফ লাইফ আমি যদি জানতে চাই যে কোনো মৌলের অর্ধায়ু বা হাফ লাইফ কী, হাফ লাইফ অর্থাৎ হচ্ছে কোনো মৌল N ছিল, প্রথমে N0 ছিল, সে কমে N হয়েছে, N0/2 হয়েছে, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে, সেটাকে বলবো হাফ লাইফ। যে সময় পর কমে ওটা যাবে অর্ধেক হবে, সেটাকে আমরা বলবো হাফ লাইফ। প্রথমে 10 গ্রাম ছিল, সে 10 দিন পর দেখছি সেটা হয়ে গেছে 5 গ্রাম, সেই 10 দিনটাকে কি বলবো, অর্ধায়ু তার, যেটা অর্ধেক হয়ে গেছে তার, এটাকে আমি ধরে নিচ্ছি T12, এটা ধরে নিলাম। আচ্ছা আমি তাহলে দেখতে পাচ্ছিলাম যে স্যার N বাই N0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ছিল, ঠিক আছে। এবার ধরছি যে কিছু সময় পর মানে কমে সেটা কত হচ্ছে, N বাই N0টা কত হবে, হাফ হয়ে গেছে। এনটা কি ছিল, যে এনটা ছিল অবশিষ্ট পরমাণুর সংখ্যা বাই হচ্ছে এটা, তাহলে অবশিষ্ট পরমাণুটা কত এখন আছে, N0 রয়েছে হাফ সময় পর, তাহলে হাফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর জায়গায় আমরা কত লিখবো, T12 লিখবো। কেন T12 লিখবো স্যার, কারণ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি এটা অর্ধায়ু, তাহলে স্যার আমি নিয়ে নিচ্ছি
ln2 দুদিকে ln নিয়ে নাও ইকুয়াল টু হবে ল্যামডা টি হাফ। স্যার মাইনাসটা কোথায় গেল? দেখো এটাও তো উপরেই তুলে দিয়েছি না, তাহলে টি হাফ অর্থাৎ অর্ধায়ু তার ফর্মুলা কত? ln2 এর মান 0.693 বাই আমাদের ল্যামডা। এই ল্যামডাটাকে আমাদের ক্ষয় ধ্রুবক বলা হয়। ল্যামডাটাকে আমাদের কি বলে? ল্যামডাটাকে আমাদের বলে ক্ষয় ধ্রুবক। এই যে ল্যামডার কনস্ট্যান্টটা আমরা বসিয়েছিলাম এটাকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট। ভ্যারিটাকে তুললে আমাদের ডিকে কনস্ট্যান্ট চলে আসে, সেখানে লেখার জায়গা নেই, তাও লিখে দিই ল্যামডা হলো আমাদের ডিকে, স্যার ডিকে তারপরে কনস্ট্যান্ট, ল্যামডারকে বলা হয় ডিকে কনস্ট্যান্ট। দেখে নাও। এবার আমরা আসি পরের জায়গাটাতে, যে জায়গাটা হচ্ছে আমাদের আই থিঙ্ক কিছু কোয়েশ্চেন্স, কিছু ভালো ভালো কোয়েশ্চেন, ডাব্লিউবিজের কিছু কোয়েশ্চেন আসছে। চলো, রেডন একটা মৌল দিয়েছে, একটা ভারী মৌল হয়েছে রেডন। এবার বিষয় হচ্ছে এই রেডন, ইউরেনিয়াম এগুলোকে আবিষ্কার করা হয়েছিল খুব কি বলবো, খুব ভালোভাবে তখনকার বিজ্ঞানীগুলো তখনকার আবিষ্কার করেছিল মেরি কুরি। এবার মেরি কুরির কথা যদি বলা যায়, উনি পোল্যান্ডের জন্মগ্রহণ করেছিলেন এবং তখনকার সময় ওই 1800 শেষ দিক করে। তখনকার সময় তুমি ভাবো যে নারীদেরকে কতটা ছোট চোখে দেখা হতো, যে তারা পড়াশোনা কি করবে, তারা পড়াশোনা করতে পারে মানে বাইরে মানে কি বলবো, পড়াশোনা অনেক দূরের ব্যাপার, তাদেরকে বাইরে আসতেই দেওয়া হতো না। শুধুমাত্র ইন্ডিয়াতে না, সেটা বাইরে তো অ্যাব্রডও হয়েছিল, যে নারীদেরকে একটুখানি চেপে চেপে রাখা হতো। সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি এতটা দূর, এবং আর্থিক সমস্যা তার সবসময় ছিল। মাদাম কুরির আর্থিক সমস্যা সব সময় চলছিল। তিনি সেখান থেকে বাইরে গেলেন, বাইরে দেশে গিয়ে পড়াশোনা করলেন, পড়াশোনা করেছে তার নিজের দেশে ফিরে এলেন এবং সেখানে গিয়ে তিনি এই সমস্ত ইউরেনিয়ামকে তিনি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করলেন, এবং তিনি এবং তার সাথে বেকারেল এবং তার স্বামী পিয়ের কুরি তারা একসাথে নোবেল পুরস্কার পায়। সেকেন্ড নোবেল পুরস্কারটা তারাই পায়, এবং একটা সলভে কনফারেন্স হয় যেখানে আইনস্টাইন, নিলস বোর, হাইজেনবার্গ সমস্ত মানে প্রচুর মানে নাম করা বিজ্ঞানীরা সেই সলভে কনফারেন্সে গেছিলো, এবং সেখানে একটাই মাত্র মহিলা দাঁড়িয়েছিলেন এবং তিনি ছিলেন মাদাম কুরি। এবং সব থেকে সাকসেসফুল যদি কোনো সায়েন্টিস্ট ছিলেন সেটা ছিল মাদাম কুরি, কারণ বাকিদের কাছে একটা করে নোবেল ছিল কিন্তু তার কাছে 2টো নোবেল ছিল। তো এতটাই সাকসেসফুল হওয়া যায় জীবনে। প্রতিবন্ধকতা জীবনে থাকবেই, কিন্তু সেই প্রতিবন্ধকতাটাকে পেরিয়ে এগিয়ে যাওয়া নামই জীবন, এবং মাদাম কুরির থেকে আমাদের সেই শিক্ষাটা নেওয়া উচিত, কিভাবে তিনি একটা তার অসুবিধাটাকে তিনি তার অপরচুনিটি করে এত দূর এগিয়ে গিয়েছিলেন। চলো এবার দেখা যাক আমাদের কোয়েশ্চেনটাতে চলে আসি আবার ফিরে। আমাদের রেডন 222 হাফ লাইফ বলে দিয়েছে 3.8 ডেজ, অর্থাৎ টি হাফের মানটা আমাদেরকে বলে দিয়েছে 3.8 ডেজের মতো। 3.8 ডেজ আমাদেরকে বলে দিয়েছে হাফ লাইফটা। এবার আমাদেরকে কি বলেছে, যে স্টার্ট উইথ এত কেজি অফ রেডন, অর্থাৎ এন নটটা কত বলে দিয়েছে আমাদেরকে, স্টার্ট কত হয়েছে 0.064 কেজি নিয়ে সে শুরু হয়েছিল, এবং সে কত পরে রয়েছে 19 দিন পর কত হবে তার, 19 দিন পর কত হবে সেটা দেখা যাক। আচ্ছা, এই জায়গাটা করার জন্য আমার একটা ফর্মুলা আমি ইউজ করতে চাই, যে ফর্মুলাটা স্যার এটা, যে যখন স্যার n/n0 আমরা কি পেয়েছিলাম, যে স্যার টি হাফটা কত ছিল, টি হাফটা ছিল 0.693 বা ln2 বাই হচ্ছে ল্যামডা। এবার এই ল্যামডার ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, অর্থাৎ এটাকে আমি যদি এইভাবে রাখি ln2 বাই ল্যামডা, এবার ল্যামডা ইকুয়াল টু কত, ln2 বাই টি হাফ, যাই হোক, তাহলে আমাদের n/n0 এই ভ্যালুটা আসবে আমাদের 1/2 টি, অর্থাৎ কত সময় পর, বাই এটা বাই হয়ে যাবে কত, টি হাফ লাইফের। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কত সময় পর। এই ফর্মুলাটা অবভিয়াসলি ফর্মুলাটা আমার লেখানো হয়নি, মাথায় ছিল না, এই ফর্মুলাটাকে একটু মনে রাখতে হবে। এর ডেরিভেশন কিছুই না, n/n0 = e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডার জায়গায় আমরা ল্যামডার ভ্যালুটা বসিয়ে দেবো কত, ln2 বাই টি হাফ, দিয়ে আমাদের এটা পেয়ে যাবো। ঠিক আছে, এই ডেরিভেশনটা আর আমি দেখাচ্ছি না, তোমরা চাইলে ডেরিভেশনটা করে নিতে পারো। এই ডেরিভেশনটার জায়গায় আমাদের এখানে প্রবলেমে আসা যাক। আমাদের এনটা জানি না যে কতটা থাকবে, এন নটটা কত বলেছে 0.064, এটা আমাদেরকে বলে দিয়েছে। আচ্ছা, 1/2 টু দি পাওয়ার আমাদের কত আছে অ্যান্সার এখানে, আমাদের টি কতদিন পর বলেছে, 19 দিন পর, এবং আমাদের টি হাফ অর্থাৎ হচ্ছে আমাদের কতদিন পর আমাদের জানতে চেয়েছে 3.8। এবার 3.8 মানে কত, 5 2 পরে থাকবে মানে 5, তাহলে n/0.064 ইকুয়াল টু কত পড়ে থাকবে, 1/2 টু দি পাওয়ার 5। কেন 5 স্যার, স্যার এটা কেটে গেল, দেখুন না এখানে 10, এটা 2 দিয়ে কাটলো, ইকুয়াল টু 5 পড়ে থাকবে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে কত হবে 0.002 কেজি। তাহলে এন এর ভ্যালুটা পড়ে থাকবে 0.00 একটা দুটো 2 কেজি মতো। ওয়াও, তাহলে প্রথমেরটা আমাদের অ্যান্সার চলে এলো। এবং তুমি ভাবো এই ধরনের কোশ্চেন জাস্ট ফর্মুলাতে বসিয়ে বেরিয়ে যাচ্ছে, এগুলো ডাব্লিউবিজিতে আসছে, এগুলো প্রিভিয়াস ইয়ার্সই করাচ্ছি আমি। তা এমন না যে ডাব্লিউবিজিতে কিছু হাতি ঘোড়া দিয়ে দেবে আমরা করতে পারবো না, এরকম কিন্তু নয়। তো এই জায়গাগুলোকে একটুখানি আমাদেরকে মাথায় করে চলতে হবে। এবং পরের জায়গাতে আমরা আসি, এবার আমরা শেষের দিকে চলেই এসেছি প্রায়, আর সেরকম কিছু আমাদের নেই। এবার এই কোশ্চেনগুলোকে দেখা যাক, যে হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস ইজ 3 ডে।
চলো এই কোশ্চেনটাতে কি বলেছে, ঝটাবার এর অ্যান্সারগুলো তুমি পজ করো, অ্যান্সারগুলো পজ করে নিজে করার চেষ্টা করো, আর না হলে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। আমাদের হাফ লাইফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াসের বলে দিচ্ছে টি হাফ, এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে কত, 3 দিন মতো বলেছে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল নাম্বার অফ নিউক্লিয়ার ডিকে অন দ্য থার্ড ডে, খুব সুন্দর কোশ্চেন। থার্ড ডে, দিন শুরু হলো, প্রথম দিন শেষ হলো, দ্বিতীয় দিন শেষ হলো, তৃতীয় দিন শেষ হলো, অর্থাৎ এটা একটা দিন পেরোলো, দুটো দিন পেরোলো, টোটাল 3টে দিন পেরোলো। আমাকে বলেছে এই থার্ড ডেতে কত হবে, এই 3 নম্বর দিনেতে কত হবে, আমাকে এতটুকু জানতে চেয়েছে। তাহলে আমি বার করি যে টোটাল 3 দিনে কত হবে আর 2 দিনে কত হবে, দুটোকে বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে, তাই না? তাহলে আমি দেখতে চাইছি যে কতটা হবে আমাদের ফ্র্যাকশন। হাফ লাইফটা আমাদেরকে বলে দিয়েছে, তাহলে আমরা জানি n/n0 ইকুয়াল টু n/n0। প্রথমে ছিল n0, তারপরে হয়েছে n, প্রথম 2 দিন পর ধরে নাম n2 লিখে দিচ্ছি এটাকে, 1/2 টু দি পাওয়ার t, কতদিন পর, 2 দিন পর, কত হাফ লাইফ তার 3, 2 এর 3 হলো। এটা গেল কি 2 দিন পর। স্যার 3 দিন পর কত হবে, n3/n0 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 1/2 টু দি পাওয়ার 3/3, 3 দিন, তাহলে অর্ধেকটা হয়ে যাচ্ছে। n3 3 দিন পরই তো তার অর্ধেক লাইফ ছিল না, হাফ লাইফ, সেটাই তো বলে দিয়েছে, 3 দিন পরে তার হাফ লাইফ ছিল n/2। আচ্ছা এইটা কত হচ্ছে আমাদের, n2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, n0/2 দুগুণে 4, 4 এর হচ্ছে তোমার 4 এর কত আসবে তোমার 1/3, তাই তো? এটাকে স্যার কিভাবে করব, আমাদেরকে একটা ভ্যালু বলে দিচ্ছে এখন 0.25 এর, তাহলে স্যার এটাকে এইভাবে করা যায়, 1-এর 4টাকে 0.25 লেখা যায়। দেখো এইভাবেই কিন্তু মাথা কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এটা আমাদের কত এসছে 0.63 মতো, কত আসবে এটা, এটা আসবে স্যার n0 ইন্টু 0.63 মতো, ঠিক কি না? এবার স্যার n3 জায়গায় এটা কত হবে 0.50 n0, এবার দুটোকে বিয়োগ দিয়ে দাও, তাহলেই হয়ে গেল যে স্যার 3 দিন পরে তো 2 দিন, তাহলে 3 দিনের মাথায় কত হবে n2 মাইনাস n3, তবেই তো হবে যে এই ভ্যালুটা কত, এটা 1.63 হবে, সরি 1.3 হবে, দুটোকে বিয়োগ করলে, বোঝা গেল? তো এই ধরনের কোশ্চেন্সকে আমাকে এইভাবে ট্যাকেল করতে হয়, আর খুব সুন্দরভাবে ট্যাকেল করাও যায় জিনিসগুলোকে। চলো পরেরটা দেখা যাক কি বলেছে। ফর এ নিউক্লিয়াই উইথ মাস নাম্বার ক্লোজ টু 119, 119 এবং 238, 238কে হাফ করলে 238, এটা ভেঙে গেলে 119 করে বেরোয় না, 119 দেখো এটাই 238 হয়ে যায়। আচ্ছা তারপর কি বলেছে দেখি, দ্য বাইন্ডিং এনার্জিস পার নিউক্লিয়ন অ্যাপ্রক্সিমেটলি 7.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা এদের বাইন্ডিং এনার্জি 119 কোনো মৌলের বাইন্ডিং এনার্জি হচ্ছে এত, আর 238-এর বাইন্ডিং এনার্জি হচ্ছে 8.6। দিয়ে নিউক্লিয়াস অফ দ্য মাস নাম্বার 238 ব্রেকস ইন্টু 2 নিউক্লিয়াই। আচ্ছা 238টা দুটো নিউক্লিয়াসে ভেঙে গেছে, দুটো নিউক্লিয়াসে ভাঙলে 119 করেই ভাঙবে, অফ ইকুয়াল মাস বলে দিয়েছে 119 করে ভেঙেছে। হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেট এনার্জি, যতটা এনার্জি আমার বেরিয়েছে। আচ্ছা 238 যখন ছিল তার কতটা বাইন্ডিং এনার্জি ছিল, বাইন্ডিং এনার্জি ছিল 238, এনার্জি পার নিউক্লিয়ন, তাহলে পার নিউক্লিয়ন এনার্জি কত ভালো করে বুঝবে। পার নিউক্লিয়ন এনার্জি যদি বার করি, পার নিউক্লিয়ন এনার্জি হচ্ছে আমাদের কত করে 8.6 করে, এনার্জি কত 8.6 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা রয়েছে আমাদের এটা। এবং আমি যদি এখান থেকে আরেকটু দেখতে চাই যে স্যার এটা কার ক্ষেত্রে বলেছিল, এটা 238 মৌলের ক্ষেত্রে বলেছিল, তাহলে টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি আমি ধরে নিচ্ছি 238-এর টোটাল এনার্জি কত, যে স্যার 238 ইন্টু 8.6 এত মেগা ইলেকট্রন ভোল্ট, এর পুরো বাইন্ডিং এনার্জি রয়েছে এতটা। পার নিউক্লিয়ন এতগুলো, মানে এক একটা নিউক্লিয়ন পিছু এতগুলো নিউক্লিয়নের জন্য কত এনার্জি, এতটা এনার্জি। স্যার যখন ভেঙে যাচ্ছে তখন আলাদা আলাদাভাবে যদি দেখি তাদের এনার্জি কত হচ্ছে, কমে যাচ্ছে একটু একটু করে, কত করে কমছে। যদি আমি দেখি এটা যে স্যার ভেঙে যাচ্ছে আলাদা করে, এবং তাদের কত রয়েছে আমাদের 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট করে, 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এদের আলাদা আলাদাভাবে। তাহলে আমি যদি দেখি যে পুরো 119-এর জন্য 119 প্লাস 119, তাদের টোটাল কতটা হবে স্যার, 119 প্লাস 119 238। দ্বিতীয়গুলোর ক্ষেত্রে তাদের এনার্জি কত 7.6 করে হচ্ছে, ভালো করে বুঝ। গোটাটার জন্য এই যখন বাইন্ডিং এনার্জিগুলো চেঞ্জ হয়, বড় মৌলের ক্ষেত্রে আলাদা, ছোট মৌলের ক্ষেত্রে আলাদা, তাদের বাইন্ডিং এনার্জি আলাদা হয়। বড় মৌলের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি এত করে, তাহলে টোটাল এনার্জি এতে কত জমা হচ্ছে এত, যখন ভেঙে যাচ্ছে তখন তাদের আলাদা আলাদা এনার্জি হয়ে গেছে, এটা হয়ে গেছে কত 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট করে। তাহলে এই 119-এর জন্য কত 119 ইন্টু এটা, আচ্ছা তোরা না টোটালটাই করে দিই দাঁড়া, 119
ইন্টু কত 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট প্লাস আর একটা হচ্ছে 119 ইন্টু 7.6 মেগা ইলেকট্রন ভোল্ট, ব্যাস এই দুটো যোগ করলে তো এটাই আসবে 238 ইন্টু এটা। তাহলে টোটাল আমাদের কাছে কত পড়ে থাকবে, আমাদের যে ভরটা ত্রুটি ঘটেছে, কতটা ভর ত্রুটি ঘটেছে, এটা কত হবে 238 ইন্টু 7.6, কতটা আমাদের এনার্জির ত্রুটি ঘটছে 238 মাইনাস এটা টোটালটা কোথায় করবে, এখানেই করে দিচ্ছি, 238 মাইনাস টি 119 প্লাস 119 যোগ করলে কত হচ্ছে, তাহলে এই দুটোকে বিয়োগ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো যে টোটাল বাইন্ডিং এনার্জি যতটা নষ্ট হয়েছে সেটা বেরোবে আমাদের এটা 214 মেগা ইলেকট্রন ভোল্ট বেরোবে। তোরা চাইলে এটাকে করে নিতে পারিস, ঠিক আছে। আচ্ছা চলো আর কি রয়েছে আমাদের এখানে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা চলো দেখা যাক কি আছে। ক্যালকুলেট দ্য টাইম ইন্টারভাল বিটুইন 33% ডিকে অ্যান্ড 67% ডিকে ইফ হাফ লাইফ অফ দ্য সাবস্টেন্স ইজ কত বলে দিয়েছে আমাকে বলে দিয়েছে 20 মিনিট মতো, তাহলে আমাদের কি হবে। আচ্ছা ভালো করে ভাব যে 33% ডিকে যখন হচ্ছে তাহলে n/n0 এর ভ্যালুটা কত হবে 0.33, আবার n/n0 কখন হবে যখন 66% ডিকে হচ্ছে 0.66, যখন আলাদা হয়ে যাচ্ছে। এবার কি বলেছে, ইফ দ্য হাফ লাইফ অফ সাবস্টেন্স ইজ 20 মিনিট আমাকে বলে দিয়েছে, দেন বলেছে যে দুটোর মধ্যে টাইম ইন্টারভাল কত, ঠিক আছে। n/n0 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা জানি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডার ভ্যালু তো সেমই থাকবে, এটা ধরে নিচ্ছি t1 হচ্ছে, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এটার ভ্যালু ধরে নিচ্ছি t2 হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় দুটো সময় তো আলাদা হবে তাই না, তাহলে আমি ধরে নিচ্ছি কত, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t1 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t1 ইকুয়াল টু কত বেরোবে 0.33, দুদিকে ln নিয়ে নাও, মাইনাস ল্যামডা t1 ইকুয়াল টু ln 0.33। আচ্ছা দ্বিতীয়র ক্ষেত্রে আমি যদি দেখি, এটাকে ধরে নাও তোমার 3 নম্বর ইকুয়েশন, দ্বিতীয়টাকে আমি ধরছি n ড্যাশ, আচ্ছা n ড্যাশ কেন লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t2 ইকুয়াল টু কত বেরোবে আমাদের কাছে 0.66, এবার দুদিকে ln নিয়ে নাও, মাইনাস ল্যামডা t2 ইকুয়াল টু আমাদের আসবে ln 0.66 মতো, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে যে হাফ লাইফ অফ দ্য সাবস্টেন্স, আমাদেরকে হাফ লাইফটা বের করতে বলেছে দুটোর মধ্যে, সরি আমাদের হাফ লাইফ বলে দিয়েছে, আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে দুটোর মধ্যে টাইম ডিফারেন্স কত হচ্ছে। দেখো মাইনাস ল্যামডা t1 ইকুয়াল টু, আমি লিখে নিই, মাইনাস ল্যামডা t1 ইকুয়াল টু ln 0.33 আর মাইনাস ল্যামডা t2 ইকুয়াল টু ln 0.66, তাহলে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করছি, তাহলে মাইনাস ল্যামডা t2 প্লাস ল্যামডা t1 ইকুয়াল টু ln 0.66 মাইনাস ln 0.33, ঠিক আছে। এবার স্যার আমি যদি করি এটা যে মাইনাস ল্যামডাকে কমন নেবো, যা কিছু আমি করতে পারি, t2 মাইনাস t1 ইকুয়াল টু কত বেরোবে আমাদের, মাইনাস ল্যামডা নাহলে প্লাস ল্যামডা যদি কমন নিই আমি, ইকুয়াল টু কত থাকবে আমাদের কাছে, ইকুয়াল টু ln 0.66 বাই 0.33, দেখো এটা কেটে যাবে, 2 হয়ে যাবে আমাদের কাছে, ইকুয়াল টু ln 2। আবার ভালো করে দেখ যে এটা কত হবে, ল্যামডাটার মানটা কত হবে, ল্যামডার মানটা আমাদের হবে হাফ লাইফের সাথে যদি তুলনা করি যে টি হাফ, এটা কত বেরিয়েছিল আমাদের ln 2 বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু স্যার ln 2 বাই টি হাফ তো করতেই পারি, এখানে দেখো আমাকে বলে দিয়েছিল যে হাফ লাইফ 20 মিনিট মতো বলে দিয়েছিল আমাকে, তাহলে আমি জাস্ট ভ্যালুটাকে এখানে পুট করে দেবো, স্যার ল্যামডার ভ্যালুটা কত ln 2 বাই আমাদের 20 ইকুয়াল টু t1 মাইনাস t2 ইকুয়াল টু কত ln 2 আমার উড়ে যাবে, তাহলে t1 মাইনাস t2 টাইম ইন্টারভাল কত হবে তাদের মধ্যে 20 মিনিট মতো আমাদের থাকবে। অ্যান্সার দেখো হাফ লাইফের মতোই আমাদের অ্যান্সার থাকবে, ব্যাস এটাই হলো আমাদের কোয়েশ্চেন। বোঝা গেল দুটোর মধ্যে টাইম ইন্টারভাল জানতে চেয়েছিল, যখন 33% ডিকে আর 66% ডিকে তাদের মধ্যে কতটা টাইম ইন্টারভাল হয়েছে সেটা আমাকে জানতে চেয়েছিল, আমরা বের করে দিলাম যে কত t1 t2 করে কতটা টাইম ইন্টারভাল হয়েছে। চলো এখানে আরেকটা বিষয় রয়েছে যে নিউক্লিয়ার ফিশন আর নিউক্লিয়ার ফিউশন, এটাকে নিয়ে তোমাদের বেশ কিছু ঘাটায়নি যতদূর আমি দেখলাম, এবং রেডিও অ্যাক্টিভ ডিকে যখন পড়ছিলাম তখন আমাদের একটা বিষয় আরেকটু বলে দেওয়া উচিত ছিল, যেটা হচ্ছে আলফা ডিকে, বিটা ডিকে এবং গামা ডিকে নিয়ে, যে আলফা রশ্মি কি, বিটা রশ্মি কি, গামা রশ্মি কি। আলফা ডিকেটা ধরা যাক যে ভারী মৌলের কোনো পরমাণু যখন ভাঙছে তখন 3 ধরনের রশ্মি বেরোয়, একটা হচ্ছে আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, একটা গামা রশ্মি বেরোয়। এবার ধরে নাও যে এরকম করে একটা মৌলের পরমাণু রয়েছে তোমার কাছে, ঠিক আছে, ধরে নাও যে একটা বক্স ছিল,
সেই বক্সের মধ্যে কিছুটা তুমি সাবস্টেন্স নিয়েছো। কি সাবস্টেন্স নিয়েছো? তুমি একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়েছো, এবং এই জায়গাটাতে তুমি দুটো প্লেটকে চুজ করেছো। এখানে ধরো একটা পজিটিভ প্লেট, এখানে একটা নেগেটিভ প্লেটকে তুমি চুজ করেছো, মানে দুধারে রেখে দিয়েছো। এবং দেখা যাচ্ছিল যে এখান থেকে যখন রশ্মির এখানে ছোট্ট মতো একটা ছিদ্র করে দিয়েছে, এখান থেকে কিছু পরিমাণে পার্টিকেল বা রশ্মি এরকম বেরোচ্ছে, বেরিয়ে দেখা যাচ্ছে একটা রশ্মি এইদিকে চলে যাচ্ছে, আরেকটা রশ্মি ছিদ্র থেকে বেরিয়ে এই দিকে চলে যাচ্ছে, এবং একটা রশ্মি কোনো দিকে না বেঁকে সে সোজা বেরিয়ে চলে যাচ্ছে রেডিও অ্যাক্টিভিটি হয়ে, এরকম সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তখন দেখা গেল যে পজিটিভ দিকে আসছে ফিরে, তার মানে সে নিশ্চয়ই নেগেটিভলি চার্জযুক্ত। যে পজিটিভ দিকে আছে সে তো নিশ্চয়ই নেগেটিভলি চার্জযুক্ত, তাই জন্য পজিটিভ দিকে আসছে। যে নেগেটিভ দিকে আছে সে নিশ্চয়ই পজিটিভলি চার্জযুক্ত, আর যার কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো এফেক্টই পড়েনি সে নিস্তড়িৎ। যে পজিটিভ চার্জ তাকে বলা হয় আলফা কণা, তাকে কি বলা হয়? আলফা কণা। রশ্মি না বলে কণা কেন বলছি? কারণ হচ্ছে এর একটা ভর রয়েছে নির্দিষ্ট। আলফা কণাকে যখন দেখা গেছে দেখা গেছে যে আলফা কণার মধ্যে দু ধরনের সদস্য রয়েছে, একটা রয়েছে দুটো প্রোটন আর দুটো নিউট্রন, অর্থাৎ আলফা কণার কিছুই না একটা হিলিয়ামের অণু যার মধ্যে কোনো ইলেকট্রন নেই, এর মধ্যে কোনো ইলেকট্রন নেই। একটা হিলিয়ামের যেরকম দুটো তোমার থাকে, দুটো পরমাণু ক্রমাঙ্ক এবং 4টে ভর সংখ্যা থাকে, সেরকম 4টে রয়েছে এখানে প্লাস প্লাস আয়ন। একটুখানি দাঁড়াও, জিনিসটাকে একটু সুন্দর করে লিখে দিই। যখন লিখছি 2,4 হিলিয়ামের আয়ন, কিন্তু কি হচ্ছে তার মধ্যে কোনো ইলেকট্রন নেই, ওই জন্য ধনাত্মক আধানযুক্ত কণা। এটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে একটা আলফা কণা। অর্থাৎ যখন আমাদের দেখা গেল যে আলফা কণার মধ্যে কি রয়েছে, আমরা কি দেখলাম? তার মধ্যে দুটো প্রোটন রয়েছে এবং দুটো নিউট্রন রয়েছে। এরপর নেগেটিভলি আধানযুক্ত যে কণাটাকে, সেটাকে আমরা বলবো বিটা কণা। বিটা কণা। এবার বিটা কণা যখন বলছি, তাহলে সেটা আমরা বলবো যে একটা হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জে সে সমান। একটা বিটা কণার কিছুই না, বিটা কণা বা বিটা রশ্মি যা বলে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের স্রোত। এবং যেটা নিস্তড়িৎ, যেটা হচ্ছে নিস্তড়িৎ, সেটা আমাদের কি হবে? গামা। এটা কিন্তু কণা নয়, এটা হচ্ছে আমাদের একটা রশ্মি। গামা একটা রশ্মি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি। এবং গামা রশ্মির যদি শক্তি খুব বেশি হয়, তাহলে সেটা শরীরটাকেও কেটে দিতে পারে, শরীরে আর পার হয়ে যেতে পারে, এতটা বেশি শক্তিশালী রশ্মি হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, যখন পরমাণু বোমা পড়েছিল তখন গামা রশ্মি, বিটা রশ্মি এগুলো পুরো মানে ছারখার করে দিয়েছিল, যত নাম তাবাহি করেছিল। এগুলো জাস্ট ক্যান্সারের এজেন্ট, ক্যান্সার তৈরি করে দেয় এগুলো। হিরোশিমাতে যখন পড়েছিল তখন এই ঘটনা ঘটেছিল। তোমাদের এখানে একটা কোয়েশ্চেন হয়তো আসতে পারে, স্যার বিটা যদি একটা কণা হয়, বিটা কণা একটা যদি ইলেকট্রন হয়, তাহলে স্যার আমরা এখান থেকে বলতে পারি যে ইলেকট্রন তাহলে পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে, কিন্তু আমরা দেখেছিলাম যে ইলেকট্রনের তো কেন্দ্রে কিছু অবস্থানই ছিল না। ভেতরে তো শুধুমাত্র নিউক্লিয়াসে কী ছিল? নিউক্লিয়াসে শুধুমাত্র আমার ছিল প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলো তো চারদিকে ঘুরছে। তাহলে ভিতর থেকে যখন ভাঙছে, ভিতর থেকে ইলেকট্রন কোথা থেকে বেরোচ্ছে? তখন এক্সপ্লেন করতে গিয়ে বললো যে যদি একটা নিউট্রনকে আমরা ধরি, সেই নিউট্রনটা একটা প্রোটন আর একটা ইলেকট্রন দিয়ে তৈরি। এখানে আরও বেশি কিছু কণা থাকে, পজিট্রন, মিউন, এই সমস্ত অনেক কিছু কণা থাকে, সেগুলো নিয়ে ভেবে লাভ নেই। একটা নিউট্রন যখন ভাঙে, সে একটা প্রোটন আর একটা নিউট্রনের, একটা ইলেকট্রনের জন্ম দেয়। এই জায়গাটাকে একটু মাথায় রাখতে হবে তোমাদের। তাই ভিতর থেকে আমাদের বিটা কণাকে নিঃসরণ করে। এবার তুমি ভাবো তাহলে একটা মৌল এক্স মৌল, ভালো করে বুঝবে, একটা মৌল এক্স, সেখান থেকে ধরো জেড এবং ভর সংখ্যা হচ্ছে তার এ, সেখান থেকে যদি একটা আলফা কণা বেরোয়, মাইনাস একটা আলফা কণা যদি বেরোয়, কী ঘটনা ঘটবে? পরমাণু ক্রমাঙ্ক কত কমবে? 2, কারণ দুটো প্রোটন বেরিয়ে যাচ্ছে, একটা আলফা কণা বেরোনো মানে মৌলটা তো চেঞ্জ হয়ে গেল। মৌলটা চেঞ্জ হয়ে গিয়ে আমি পরমাণু ক্রমাঙ্ক দেখছি 2 একক কমে যাচ্ছে, এবং ভর সংখ্যা আমি কি দেখছি কত কমবে? 4 একক কমছে। ঠিক কিনা? পরমাণু ক্রমাঙ্ক কত কমছে? আমার পরমাণু ক্রমাঙ্ক আমার 2 একক কমছে, এবং ভর সংখ্যা আমার 4 একক। কেন ভর সংখ্যা 4 একক? কারণ এই দুটো প্রোটন, দুটো নিউট্রন, টোটাল ভর সংখ্যা এর কত? টোটাল ভর সংখ্যা তো 4। তাহলে এরা যখন বেরিয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। আচ্ছা 2 নম্বর, যদি একটা বিটা কণা বেরোয় তাহলে কি হবে? এক্স জেড এ থেকে একটা ধরো বিটা কণা বেরিয়ে গেছে, একটা কি করেছে? বিটা কণা বেরিয়ে গেছে। তাহলে কি হবে ঘটনাটা? তাহলে তো একটু আলাদা ঘটনা ঘটবে। কারণ হচ্ছে একটা বিটা কণা যখন বেরোচ্ছে, আমি জানি যে সেই ইলেকট্রনের স্রোত, কিন্তু এই ইলেকট্রনের জন্য এই ভিতর থেকে একটা নিউট্রন ভেঙে যাচ্ছে। যে ভর সংখ্যাটা ছিল না, সেই ভর সংখ্যা থেকে একটা নিউট্রন কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে একটা প্রোটন, একটা ইলেকট্রন তৈরি করছে। ইলেকট্রনটা বেরিয়ে গেল, আর এই প্রোটনটা ভর সংখ্যাটা একই রাখলো, কিন্তু তার সাথে কি করলো? পরমাণু ক্রমাঙ্ক একটা বাড়িয়ে দিল। তুমি ভাবো যে এখানে 50টা ভর সংখ্যা ছিল, সেখান থেকে কি হচ্ছে? একটা তোমার নিউট্রন বেরিয়েছে, একটা নিউট্রন বেরিয়েছে, অর্থাৎ এখন এখানে 49টা হয়ে গেছে। সেই নিউট্রনটা একটা প্রোটন তৈরি করেছে, একটা ইলেকট্রন তৈরি করেছে। প্রোটনটা ভর সংখ্যার সাথে যুক্ত হয়ে গিয়ে আবার 50টা করে দিল আমাদের, এবং প্রোটনটা কি করলো? পরমাণু ক্রমাঙ্ক একটা বাড়িয়ে দিল। বোঝা গেছে? এটা বোঝা গেছে। তাহলে আমাদের কি হবে? একটা যদি আমাদের বিটা কণা বেরোয়, আমাদের পরমাণু ক্রমাঙ্ক কী হবে? 1 একক বৃদ্ধি পাবে, কিন্তু ভর সংখ্যা একই থাকবে। এবং যদি কোনো গামা কণা বেরোয়, কোনো কিছু চেঞ্জ হবে না। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো মেবি দেয় না, কিন্তু চাইলেও দিতে পারে। ধরে নাও এক্স জেড এ থেকে আমাদের বলেছে দুটো আলফা কণা বেরিয়েছে, এবং
দুটো বিটা কণা ধরো বেরিয়েছে, তাহলে যে মৌলটা তৈরি হবে সেটা কীরকম দেখতে হবে। সবার প্রথম ভাবো, দুটো আলফা কণা যদি বেরোয় এক্স জেড এ থেকে, দুটো আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? একটা আলফা কণা বেরোনো মানে কি? 2 একক পরমাণু ক্রমাঙ্ক কমে। দুটো বেরোনো মানে কি হবে আমাদের? দুটো বেরোনো মানে 4টে কমে যাবে। Z-4, ওয়াইটা লেখাটা ভুল হলো, কারণ ওয়াই অলরেডি একটা মৌল আমি ধরে নিয়েছি উপরে, তাহলে এটাকে কি ধরবে? এটাকে জেড, জেড তো অলরেডি রয়েছে, এটাকে এন ধরে নিচ্ছি, এন মৌল। এবং এই মৌল থেকে আমি জানি যে একটা আলফা কণা বেরোলে দুটো পরমাণু ক্রমাঙ্ক কমে, দুটো বেরোলে 4টে কমবে, তাহলে কত? Z-4। এবং ভর সংখ্যা, একটা বেরোলে কত ভর সংখ্যা কমে? একটা আলফা কণা বেরোলে 4টে ভর সংখ্যা কমে, দুটো আলফা কণা বেরিয়েছে, কত ভর সংখ্যা কমবে? 8টা ভর সংখ্যা কমবে। এবং এরপরেও দুটো বিটা কণা বেরিয়েছে, তার দুটো বিটা কণা যদি বেরোয়, বিটা কণাগুলো কি করে? পরমাণু ক্রমাঙ্ক এক এক করে বাড়ায়, আর ভর সংখ্যা একই থাকে, তাহলে ধরে নাও ভর সংখ্যা তো আমার একই থাকবে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক দুটো বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ Z-2 করে দিয়েছে, Z-2 করে দিয়েছে, অর্থাৎ Z-2 হচ্ছে ওয়াই মৌল ছিল। যাই হোক, আমি ধরেছি বলে করছি, এটা নিয়ে অতটা চাপ নেই তোমাদের, এটা নিয়ে অতটা চাপ নিতে হবে না, ঠিক আছে? দেখো, এইটা হয়ে যাবে আমাদের পুরো ইকুয়েশনটা। তোমাদের হোমওয়ার্কে আমি কিছু দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কগুলো তোমরা করবে। তোমরা ইউটিউবে আছে বলে ভেবো না যে তোমাদেরকে ছেড়ে দেবো, তোমাদেরকেও কাজ করতে হবে, কাজ করে আমাকে অ্যান্সার তোমাদেরকে পাঠাতে হবে। ধরে নাও এক্স জেড এ থেকে তোমরা 3টে আলফা কণা এবং একটা বিটা কণা নিঃসরণ হয়েছে, আমাদের যে মৌলটা তৈরি হবে তার ভর সংখ্যা, এটা বের করো কত হবে। এবং আরেকটা তোমরা করে নেবে, এক্স জেড এ থেকে তোমাদের একটা আলফা কণা বেরিয়েছে এবং 5টা বিটা কণা বেরিয়েছে, তখন তোমাদের কি হবে? এই দুটো তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমরা এটা বাড়ি থেকে নিজেরা করবে এবং কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়ে নেবো এবং দেখে নেবো কে ঠিক করছো কে ভুল করছো। চলো পরের জায়গাটাতে আসি আমরা। এবার আসছে আমাদের নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন যখন আমি বলবো তখন একটু জিনিস ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা থেকে আমাদের সেরকম কোয়েশ্চেন্স কিন্তু অতটা আসে না বা নেই, কিন্তু তার সত্ত্বেও জায়গাটাকে আমাকে পড়ে রাখতে হবে। ফিশন মানে হচ্ছে যে আমাদের ভারী কোনো মৌলের পরমাণু ভেঙে গিয়ে হালকা মৌলের পরমাণু তৈরি করলো, যেরকম হচ্ছে ইউরেনিয়াম ভেঙে গিয়ে কী করলো? একটা ভারী মৌলের পরমাণু ইউরেনিয়াম, তারা ভেঙে গিয়ে বেরিলিয়াম এবং ক্রিপ্টন তৈরি করলো এবং তার সাথে 3টে আলাদা নিউট্রন তৈরি করলো। এবার সেই নিউট্রনগুলো কী করে? পরে গিয়ে আবার আমাদের ইউরেনিয়ামকে, অন্য একটা ইউরেনিয়ামকে ভাঙে, এইভাবে আমাদের চেন রিয়াকশন চলে। এই জায়গাটা একটুখানি পড়ে নেবে তুমি। এবং নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে কি, তারা একসাথে নিউক্লিয়াসে, হালকা মৌলের নিউক্লিয়াসগুলো একসাথে জুড়ে যায়, গিয়ে ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি করে তোমাদের, এবং তার সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ জোড়ার জন্য নিউক্লিয় বিভাজন হওয়া প্রয়োজন, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন প্রয়োজন, কারণ নিউক্লিয় সংযোজনের জন্য যে শক্তিটা দরকার সেটা একমাত্র নিউক্লিয় বিভাজন থেকেই আসতে পারে। তাইলে নিউক্লিয় বিভাজনটা প্রাথমিক, নিউক্লিয় সংযোজনটা তার পরের জিনিস। পরের জায়গাটাতে আমরা আসি, এগুলো একটুখানি তোমরা দেখে নেবে। এবং এই জায়গাটাতে একটা তোমার ইকুয়েশনগুলো দুটো দিয়ে দিয়েছে যে যদি একটা ইউরেনিয়ামের পরমাণু থাকে, সেই ইউরেনিয়ামকে আমি যদি একটা তাপীয় নিউট্রন দিয়ে আঘাত করি, সেই নিউট্রনটা কী করবে? আমাদেরকে ক্রিপ্টন এবং বেরিলিয়াম দেবে এবং তার সাথে তিনটে নিউট্রন দেবে। এটা কি? 3টে তাপীয় নিউট্রন দেবে, 141, বেরিলিয়াম তো 141 ভর থাকবে, এবং বেশ কিছু পরিমাণে শক্তি দেবে, এবং এইভাবে আমাদের একটা চেন রিয়াকশন চলবে। ধরে নাও একটা ইউরেনিয়ামের পরমাণু ছিল, আমাদের ইউরেনিয়াম ছিল, একটা তাপীয় নিউট্রন, আমি কি করেছি? বাইরে থেকে তাকে আঘাত দিয়েছি। বাইরে থেকে তাকে যখন আঘাত দিয়েছি, সে কি করবে? সেই ইউরেনিয়ামটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে ক্রিপ্টন বেরিলিয়াম তৈরি করলো, তার সাথে এ কি করবে? 3টে নিউট্রনকে আবার জন্ম দেবে, সেই 3টে নিউট্রন 3টে দিকে আবার 3টে ইউরেনিয়ামকে ভাঙবে, সেই 3টে ইউরেনিয়াম কি করবে? আবার 3টে তাপীয় নিউট্রনের জন্ম দেবে, সেই তাপীয় নিউট্রনগুলো আবার ভাঙবে। অর্থাৎ এইটা একটা চেন রিয়াকশনের মতো চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এই ঘটনাটাকে যদি না কন্ট্রোল করা যায়, তাহলে চারনোবিলে যেরকম দুর্ঘটনাটা ঘটেছিল তার মতো অবস্থা হবে। চারনোবিলে এক্স্যাক্টলি সেমই হয়েছিল, যে সেখানে এতটা বেশি পরিমাণে নিউট্রন বেরিয়ে গেছে যে তাকে কন্ট্রোল করা যায়নি। এবং প্রথমবার যখন আমাদের ম্যানহাটনের প্রজেক্টটা তৈরি হয়, অর্থাৎ ওপেনহাইমার যখন অ্যাটমিক বোমা তৈরি করে, ইউরেনিয়াম 235 যখন নিয়ে কাজ করেছে, তখন সে দেখে যে রবার্ট যে ওপেনহাইমারকে দায়িত্বই দেওয়া হয়েছিল এটা, যে তিনি পুরো অ্যাটমিক বোমা তৈরি করবেন আমেরিকার হয়ে, এবং আমেরিকা সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধতে কাজে লাগাবে সে। এবং তিনি যখন অ্যাটমিক বোমাটাকে আবিষ্কার করেন এবং যখন তিনি আইনস্টাইনের কাছে বলতে আসেন যে আমি অ্যাটমিক বোমা প্রায় বানিয়ে ফেলেছি, আইনস্টাইন তাকে বলেন তখন যে কি মানে রয়েছে যে তুমি তাপীয় নিউট্রনগুলো তৈরি হচ্ছে, সেগুলো বায়ুর যে সমস্ত অণুগুলো রয়েছে, বায়ুর অণুগুলোকে না ভেঙে দেয়। যদি তুমি ভাবো বায়ুর অণুগুলোকে ভেঙে দিতে শুরু করে এই তাপীয় নিউট্রনগুলো কোনোভাবে,
এত বেশি শক্তি উৎপন্ন হচ্ছে, কেউ কোনোদিন ট্রাই করেনি। যদি ভেঙে দিতে শুরু করে তাহলে তুমি ভাবো পৃথিবীর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এমন একটা চেন রিয়াকশন শুরু হয়ে যেত তখন যে পুরো দুনিয়া সেই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারতো। এই 3টে নিউট্রন আবার 3টেকে আবার 3টেকে আবার 3টেকে ভেঙে ভেঙে পুরো বায়ুটাকে শেষ করে দিত, এবং যে সমস্ত মানুষরা রয়েছে, মানুষ কেন প্রাণী, পুরো বিশ্ব শেষ হয়ে যেত শুধুমাত্র একটা ডিসিশনের জন্য। এবং তখন পর্যন্ত অ্যাটমিক বোমাটা টেস্ট করার আগে পর্যন্ত তারা জানতো না যে এটা হবে কিনা সাকসেসফুল। তখনও কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারতো। ওপেনহাইমার সেটা জানতো যে ধ্বংস হয়ে যেতে পারে, তাও সে সেই রিস্কটা নিয়েছিল এবং অ্যাটমিক বোমা বানিয়েছিল, এবং একইভাবে সে নাগাসাকি এবং হিরোশিমাতে অনেক মানুষকে মারে। সে অবশ্য না, পলিটিক্যাল অনেক ব্যাপার রয়েছে, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি তখন হয়েছিল কিন্তু চেন রিয়াকশনের ব্যাপারটা। এবার আসি আমরা একটা জায়গাতে, একটা কোয়েশ্চেন্সে আমি আসি, তারপর আমরা মোটামুটি র্যাপ আপ করে দেবো জিনিসটাকে। হুইচ অফ দি ফলোইং কন্ডিশন ইজ নট নেসেসারি ফর অ্যাচিভিং সাস্টেন নিউক্লিয়ার ফিউশন? একটা নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ সংযোজন হওয়ার কী কী প্রয়োজন আছে, কী কী প্রয়োজন নেই বলেছে। হাই টেম্পারেচার, অবভিয়াসলি আমাদের হাই টেম্পারেচার দরকার, যদি আমাকে সংযোজন করতে হয় হাই টেম্পারেচার দরকার, হাই ডেনসিটি দরকার। সেই জন্য যে সমস্ত স্টারগুলো রয়েছে, স্টার বা তারার, আমাদের যে সূর্য রয়েছে, তাদের কোরের ভিতরে নিউক্লিয় সংযোজন কিন্তু হয়। নিউক্লিয় বিভাজনের থেকেও নিউক্লিয় বিভাজন অবশ্যই হয়, নিউক্লিয় সংযোজন হয়, তার জন্য আমাদের হাই ডেনসিটি দরকার। কনফাইনমেন্ট অফ প্লাজমা, অর্থাৎ হচ্ছে যে সমস্ত ওখানে অণুগুলো রয়েছে সেগুলো একটা প্লাজমা স্টেটে থাকবে। আমাদের ম্যাটার অফ স্টেট 5টা হয়, তোমরা তো জানো না। সেই 5টার মধ্যে একটা স্টেট হচ্ছে প্লাজমা স্টেট। প্লাজমা অর্থাৎ যে সমস্ত অণুগুলো ওখানে রয়েছে সেগুলো একটা থকথকে জেলির মতো একটা প্লাজমা স্টেটে থাকবে। সেটাও দরকার আমাদের, এটাও দরকার, এটাও দরকার। কিন্তু আমাদের যেটা দরকার নেই সেটা হচ্ছে লো প্রেসার। লো প্রেসার হোক বা হাই প্রেসার হোক, আমাদের দেখে লাভ নেই, ওটা প্রেসারে কিছু এসে যায় না। বাকিগুলোতে আমাদের সমস্ত কিছু আমাদের প্রয়োজন আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে আমার এটা। ঠিক আছে, এই গেল আমাদের কোয়েশ্চেন। এবার আসি আমি একেবারে 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 এন্ড পয়েন্টে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, পুরো ভিডিওটা আই থিঙ্ক দেখেছো। যারা এতদূর পর্যন্ত রয়েছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা এখন শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখেছো। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর বলার প্রয়োজন নেই, তোমরা রেসপেক্ট বা লাইক বাটনটা অবশ্যই তোমরা টিপে দেবে। এবং পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ধীরে ধীরে WBGE যে কটা ভিডিও বাকি রয়েছে, অর্থাৎ আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গাগুলো WBGE 2025-এর জন্য আমরা সমস্ত কিছু নিয়ে আসতে চলেছি। তার সাথে শুধু নয়, মক টেস্ট, বিভিন্ন ধরনের ডিপিপি, অনেক কিছু তোমাদের জন্য অনেক কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। তো তোমরা জাস্ট ভিডিওর সাথে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও, শেয়ারিং ইজ কেয়ারিং। বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করে দিও, কারণ এটাতে আমরাও মোটিভেট পাই, টিচারেরাও মোটিভেট হয় যে তাদের স্টুডেন্টগুলো, অনেক স্টুডেন্ট আসছে, তাদের জন্য কমেন্ট করছে, যা কিছু ভালো মন্দ জানাচ্ছে। আমরা টিচারদের ভালো এটা লাগে না যে হয়তো স্টুডেন্টরা ইন্টারাক্টই করছে না, যত ইন্টারাক্ট করবে তত ভালো। আর অবশ্যই তোমরা WBGE যদি খুব ভালো করে দাও তাহলে যাদবপুরে এসো, যাদবপুরে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।